ভালো করছে, খুবই ভালো করছে। কতজন জয়েন করবে? 700 আরে একটা তো মজা। Hello and welcome to today's class. So am I clearly heard? আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আসসালামু আলাইকুম বলছেন গাজী মনিরা ফিরোজ, ওয়ালাইকুম সালাম। এনএসপি ইমরান, ওয়ালাইকুম সালাম। হোয়াটএভার, আমাকে শোনা যাচ্ছে কিনা? Just let me know whether I'm clear or not. Sir, thank you very much. So this is the first class with you. আপনাদের সাথে আমার প্রথম ক্লাস, রাইট? So কেউ কি আছেন যিনি আমাকে আগে থেকে চিনেন? থাকলে একটু জানান। এমন কেউ কি আছেন যিনি আগে থেকে আমাকে চিনেন? উত্তরা থেকে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ইত্যাদি। ইয়েস স্যার, গুড। দুর্ভাগ্যজনকভাবে আপনার নাম নেই, যদিও আপনি আমাকে চিনেন। নাম থাকলে ভালো হতো। যতজনে আমাকে চিনেন কারোরই নাম নেই, সবই ফেসবুক ইউজার। ওকে, যাই হোক, হোয়াটএভার, আমরা শুরু করতে পারি বোধহয়। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আজকে আলোচনার টপিক হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন and at the same time pronoun. That means we will try to understand what noun and pronoun is and কিভাবে আসলে নাউন এবং প্রোনাউন থেকে আমাদের এক্সামে প্রশ্ন আসতে পারে এবং নাউন এবং প্রোনাউনের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো ক্লিয়ার করাই আজকের আলোচনার মূল বিষয়বস্তু। আলোচনার শুরুতে আমি কিছু বিষয় একটু কনফার্ম করে নিতে চাই। প্রথমত, ইটস অ্যান অনলাইন ক্লাস। ফিজিক্যাল ক্লাসরুমে আমরা যা যা করতে পারি সেটা অনলাইন ক্লাসে করা যায় না সাধারণত, এবং সাধারণত ফিজিক্যাল ক্লাসে আমরা যতটা স্যাটিসফাই থাকি স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করে, সেটা অনলাইন ক্লাসে 50%ও করা যায় না। তথাপিও আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব ইন্টারাকশন করে টিচারের সাথে ইনভলভ থেকে ক্লাসটা শেষ করার জন্য। দ্যাটস ওয়াই আমি যখনই কোনো প্রশ্ন করব, কোনো ধরনের কোনো কিছু জানতে চাইবো, বুঝেছেন কিনা অথবা এটা কি হবে, অ্যান্সার কি হবে, at that moment আপনাদের অবশ্যই সবার কমেন্ট করে আমার সাথে কনভারসেশন করতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, আপনারা বোধহয় জানেন ক্লাসের শেষে আপনাদের একটা ক্লাস টেস্টের সলিউশন করতে হয় বোধহয়। আমি চাইবো আপনারা ক্লাস টেস্টের সলিউশনটা পর্যন্ত ক্লাসে কন্টিনিউ করবেন, যাতে করে আমরা ক্লাস শেষে ক্লাস টেস্টও করতে পারি। Whatever, just we can start now. প্রথমত নাউন নিয়ে আমাদের যে বিষয়গুলো আমাদের প্রাইমারি পরীক্ষায় আসতে পারে সেই বিষয়গুলোতে আমরা যাব। তার আগে বেসিক কথাগুলো একটু ক্লিয়ার করে নিই। নাউন সম্পর্কে মোটামুটি সবাই জানেন, এখানে যতজন আছেন সবাই মোটামুটি জানেন। হোয়াটস দ্য ডেফিনেশন ইজ? ডেফিনেশনটা সবাই জানেন, নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড, এনি কাইন্ডস অফ নেমিং ওয়ার্ড ইজ নাউন, এটা আমরা সবাই জানি। আচ্ছা, আমি কমেন্ট কিন্তু এখন করব না, আপনারা এখন কমেন্ট করলে লাভ হবে না। ইটস বেটার টু অ্যাভয়েড কমেন্টিং রাইট নাও, বিকজ আমরা এখন পড়তে থাকবো। জাস্ট আমি কমেন্ট পরে দেখবো, যখন আমি আপনাদের সাথে কনভার্স করব তখন আই উইল সি কমেন্টস, বাট নাও এটা আসলে কমেন্ট আসলে দেখার সুযোগ নেই। আপনারা এখন বেটার হয় কমেন্টস না করা, কারণ করলেও আমি আসলে দেখবো না। যাই হোক, নাউন সম্পর্কে ভেরি বিগিনিং এ আমরা যদি জানতে চাই, একেবারে বেসিক কথা যদি বলি, তাহলে নাউন মানে হচ্ছে নেমিং ওয়ার্ড। যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি। প্লিজ খেয়াল করেন, যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি, হোয়াট এভার ইট ইজ। এটা স্থানের নাম হতে পারে, প্লেসের নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে। whatever it is, any kind of naming word is noun. যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলি।
এখন আপনাদের প্রাইমারি নিয়োগ পরীক্ষায় আমি আজকে আসার সময় প্রশ্ন দেখেছি 2014 নাকি 15 সালে একটা প্রশ্ন ছিল নাউন কত প্রকার, নাউন কত প্রকার। যদি এই প্রশ্ন কখনো পরীক্ষায় আসে obviously আপনাকে বলতে হবে there are two types of noun, one is concrete and the other is abstract. I repeat, ladies and gentlemen, please pay your actual heed to the class. If you are asked how many nouns are there in English language, you must say there are two types of noun, one is concrete and the other is abstract. আবার বলছি আপনাদের সুবিধার্থে, যদি প্রশ্ন করা হয় পরীক্ষায় নাউন কত প্রকার, অ্যানসার হবে দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন এবং আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। And the concrete noun is divided into four types, যেগুলোকে আমরা প্রপার, কমন, কালেকটিভ and আরেকটা রয়েছে ম্যাটেরিয়াল নামে চিনি। সো লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের কিন্তু নাউনের ক্লাসিফিকেশন থেকে প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষায় প্রশ্ন হয়েছে অনেকগুলো। আমি সবগুলো প্রশ্ন দেখানোর চেষ্টা করব, পরীক্ষায় কি এসেছে সেগুলো দেখানোর চেষ্টা করব। সো আপনাদের উচিত খুব মনোযোগ সহকারে ক্লাসটা অবজার্ভ করা। কি বলতে চাচ্ছি দেখেন, আবার বলছি। প্রথমত নাউন, নাউন জিনিসটা কি? নেমিং ওয়ার্ড, যে কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম কে আমরা কি বলবো? নাউন। নাউন কত প্রকার? নাউন দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন এবং আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমার মনে হয় এই বিষয়গুলো মোটামুটি আপনারা জানেন। Now let's have a talk on what or how to identify these four types of nouns. কিভাবে এগুলোকে আইডেন্টিফাই করব সেগুলো একটু দেখে নেওয়া যাক। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? অনেকেই কমেন্ট করেছেন, যদি আমি দেখি না, আই এম সরি, আমাকে মাফ করবেন। এই কমেন্টগুলো এখন দেখার সুযোগ নেই, আমি আসলে বোর্ডে থাকতে চাই এখন। বাট কিছু কাজ শেষ করে আমরা যখন আপনাদের সাথে কনভার্স করব তখন কমেন্টগুলো দেখব। আচ্ছা, প্রপার নাউন, আমি প্রাথমিক কথাগুলো বলে শেষ করছি। এগুলো ভালো করে না বুঝলে পরে একটু কঠিন কথায় আসবো, সেখানে কিন্তু একটু ঝামেলা পড়ে যাবেন। সো প্লিজ গিভ ইউর ফুল অ্যাটেনশন। প্রথমে কিন্তু আমি কঠিন কথাগুলো বলি না, বলতে চাই না। প্রথমে সহজ বিষয়গুলো শেষ করে পরে কঠিন আসবো। সো প্রপার নাউন, যদি জানতে চাও প্রপার নাউন জিনিসটা কি, আপনি বলবেন নেম অফ আ সার্টেন থিং, যে কোনো কিছু সুনির্দিষ্ট নাম। সার্টেন, সার্টেন নেম, যে কোনো কিছুর সুনির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে। যে কোনো কিছুর নামকে প্রপার নাউন বলে। মোছারাছে আগে স্ক্রিনশট নেব স্যার, স্ক্রিনশট নেওয়ার তো সুযোগ নেই রাফি, স্ক্রিনশট ইজ প্রহিবিটেড। আচ্ছা, প্রপার নাউন হচ্ছে সার্টেন নেম। প্লিজ গিভ ইউর অ্যাটেনশন। সার্টেন নেম আই মিন সুনির্দিষ্ট নাম, যে কোনো কিছুর সুনির্দিষ্ট নামকে আমরা প্রপার নাউন বলবো। সুনির্দিষ্ট নাম, যেমন ধরে নেওয়া যাক, আপনি যদি বলেন রাহাত, রাহাত একজন ব্যক্তির সুনির্দিষ্ট নাম। সুনির্দিষ্ট, এটা অনির্দিষ্ট বলে হবে না, সুনির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট, সার্টেন। ধরে নেওয়া যাক ঢাকা, ঢাকা নামে একটা শহর রয়েছে, ঢাকা, ঢাকা নামে একটা সুনির্দিষ্ট শহর রয়েছে। এরকম সুনির্দিষ্ট যে কোনো কিছুর নামকে আমরা প্রপার নাউন বলি। যে কোনো কিছুর সুনির্দিষ্ট নামকে আমরা প্রপার নাউন বলি। What about common noun? General name, general name, যে কোনো কিছু সাধারণ নামকে আমরা কমন নাউন বলি। আমি আবার বলছি, যে কোনো কিছুর সাধারণ নামকে, সাধারণ, জেনারেল, এক জাতীয়, সবকিছুকে আমরা একসাথে কমন নাউন বলি। যেমন 2016 সালে সম্ভবত আপনাদের পরীক্ষায় প্রশ্ন হয়েছে গার্ল কি নাউন, প্রশ্ন হয়েছে ডগ কি নাউন। ডগ এবং গার্ল এরা সবগুলোই কমন নাউন, কারণ এদের দ্বারা একটা সুনির্দিষ্ট না, এক জাতীয় সবাইকে বোঝায়। গার্ল বলতে আমরা সারা বিশ্বের যত বালিকা আছে সবাইকে একসাথে বুঝি। ডগ বলতে আমরা সারা বিশ্বের যত কুকুর আছে সবাইকে একসাথে বুঝি। সো এক জাতীয় এরকম যে কোনো কিছু বোঝালে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলবো কমন নাউন। নাও হোয়াট অ্যাবাউট কালেকটিভ? কালেকটিভ নাউন মানে সমষ্টি, কালেকটিভিটি বোঝায় যেগুলো দ্বারা, কালেকটিভিটি, সমষ্টিবাচক যে নাউনগুলো সেগুলোকে আমরা কালেকটিভ নাউন বলি। এবং 2019 সালে আপনাদের পরীক্ষায় প্রশ্ন এসেছে আর্মি কি নাউন।
আর্মি, কমিটি হতে পারে, আর্মি, কমিটি ইত্যাদি। এই টাইপের যে নাউন গুলো সেগুলোকে আমরা বলছি কালেকটিভ নাউন। কালেকটিভ মিন্স কালেকটিভিটি। যে নাউন গুলো দ্বারা কালেকটিভিটি বোঝানো হয়, সমষ্টি বোঝানো হয়, সে নাউন গুলো কি স্যার ক্লাসে সমস্যা করে টেনে টেনে আসে, প্লিজ সলভ ক্লাস। আই ডোন্ট ক্যাচ ইউর ওয়ার্ডস। আপনারা কি আমাকে ঠিকমতো শুনছেন না? এটা আপনার নেটের প্রবলেম হতে পারে, সো সেটা তো আসলে কিছু করার নেই। আপনার নেটের প্রবলেম তো আর আমি সলভ করতে পারবো না। যাই হোক, তাহলে কালেকটিভ নাউন মানে কালেকটিভিটি বোঝানো হবে, সমষ্টি বোঝানো হবে। যেমন আর্মি, কমিটি, নেভি, এই টাইপের যে নাউন গুলো সেগুলোকে আমরা কালেকটিভ নাউন বলি। নাও হোয়াট অ্যাবাউট ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে দুটো তথ্য মনে রাখবেন। প্রথমত এটা উপাদানবাচক। উপাদানবাচক ম্যাটেরিয়াল সম্পর্কে দুটো কথা মনে রাখবেন। প্রথম কথা হচ্ছে এটা উপাদানবাচক, এটা দ্বারা উপাদানগুলোকে বোঝানো হয়, কোনো কিছু প্রস্তুতির উপাদান। এবং নাম্বার 2 হচ্ছে ম্যাটেরিয়াল নাউন কান্ট বি কাউন্টেড, এরা সবসময় আনকাউন্টেবল। ম্যাটেরিয়াল নাউন ইজ অলওয়েজ ইন আনকাউন্টেবল ফর্ম। ম্যাটেরিয়াল নাউন গুলো সবসময় আনকাউন্টেবল এবং ম্যাটেরিয়াল নাউন গুলো উপাদানবাচক। উপাদানবাচক কোনো কিছু প্রস্তুতির উপাদান এবং এগুলো গণনা করা যায় না। যেমন আমরা যদি সহজভাবে বলি গোল্ড, গোল্ড শব্দটাকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। কেন বলি? কারণ গোল্ড কান্ট বি কাউন্টেড। গোল্ডকে কিন্তু গণনা করতে পারেন না আপনি। আপনি স্বর্ণকে বা সোনাকে কিন্তু কাউন্ট করতে পারেন না। ইটস আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না। এবং এটা কিন্তু কোনো কিছু না কিছু প্রস্তুতির উপাদান। গোল্ড দ্বারা আমরা অর্নামেন্টস প্রস্তুত করি, সো গোল্ড একটা অর্নামেন্টস প্রস্তুতির উপাদান। একই সাথে গোল্ড শব্দটাকে আমরা কাউন্ট করি না, একটা আনকাউন্টেবল নাউন। দ্যাটস ওয়াই গোল্ড এই শব্দটাকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। এই শব্দগুলো, এই বিষয়গুলো আমার মনে হয় মোটামুটি আপনারা বুঝতে পারছেন। এই দিদার, এই কথাগুলো মোটামুটি আপনারা বুঝতে পারছেন, কারণ আপনারা এগুলো থেকে সো এই নাউনের যে বিষয়গুলো, ক্লাসিফিকেশন অফ নাউন, এই বিষয়গুলো মোটামুটি আপনারা সবাই জানেন। আমি মনে করছি এগুলো না জানলেও আপনারা জেনে যাবেন বা জেনেছেন ইতিপূর্বে। এগুলো খুবই সহজ ইস্যু। আমি একটু কঠিন ইস্যুর দিকে ধীরে ধীরে আগাতে চাই। পরবর্তী প্রসঙ্গে একটু চাই, আমি একেবারে সহজ কথায় যদি আপনাদেরকে নাউনের ক্লাসিফিকেশন গুলো বোঝাতে চাই, তাহলে আমি একটা বিশেষ বিষয় আপনাদেরকে মনে রাখার জন্য বলবো। ধরে নেন প্রপার নাউন যেগুলো, সেগুলো হচ্ছে একেবারে ছোট ইউনিট। এসিটা ছাড়া কোনো সমস্যা? আচ্ছা, আপনারা স্ক্রিনশট নিতে পারবেন, ঠিক আছে। স্ক্রিনশট কি বলে, স্ক্রিনশট নেওয়ার জন্য আমি সময় দিব। স্ক্রিনশট নিয়ে নিন। আমি স্ক্রিনশটের জন্য 10 সেকেন্ড, 15 সেকেন্ড অথবা 20 সেকেন্ড, আধা মিনিট ইত্যাদি করে সময় দিব, অসুবিধা নাই। মাইক্রোফোনের কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কারণ কি? ক্লিয়ার শোনা যাচ্ছে না, কি ব্যাপার? কথাগুলো বোঝা যাচ্ছে না, এখনো কি বোঝা যাচ্ছে না? আচ্ছা, রাইট সাইডের গুলো দেখা যাবে। আচ্ছা, এর আগে লিখবো, একটু বাম পাশে লিখবো। ওকে স্যার, কেমিস্ট্রি কোন নাউন? আসছি, ওইসব দিকে আসছি, একটু ওয়েট করতে হবে। প্লিজ ওয়েট ফর ওয়াইল। শোনা যাচ্ছে না, ক্লিয়ার শোনা যাচ্ছে না, স্টিল ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, কেউ ক্লিয়ার, আবার কেউ ক্লিয়ার না, ঘটনা কি বুঝতে পারছি না। ওকে, ঠিক আছে, আপনাদের কথাগুলো বুঝতে পেরেছি, আমি ঠিক করে লিখছি। আচ্ছা, সংক্ষেপে মনে রাখার জন্য একটা ক্লু বলছি। সেটা হচ্ছে প্রপার নাউন হচ্ছে একেবারে লোয়েস্ট ইউনিট। প্রপার নাউন একেবারে লোয়েস্ট, একেবারে সর্বনিম্ন যে ইউনিট আছে সেটাকে আমরা বলি প্রপার নাউন। সো কালেকটিভ নাউন গুলো প্রপার নাউনের থেকে একটু বড়। প্রপার নাউন থেকে একটু বড় যে নাউন গুলো, সেই নাউন গুলোকে আমরা কালেকটিভ নাউন বলি।
অর্থাৎ কয়েকটা প্রপার নাউনের সমন্বয়ে একটা কালেকটিভ নাউন গঠিত হয়। প্লিজ খেয়াল করেন, কালেকটিভ নাউন গঠিত হওয়ার জন্য কয়েকটা প্রপার নাউনের সমন্বয় লাগবে। আচ্ছা, কমন নাউনের জন্য কিছু কালেকটিভ নাউনের সমষ্টি লাগবে, অর্থাৎ কিছু কালেকটিভ নাউন যুক্ত হয়ে কমন করবে। আচ্ছা, ধরে নেন প্রপার নাউন যেটা, সেটা হচ্ছে একেবারে সর্বনিম্ন ইউনিট, নাউনের একেবারে সর্বনিম্ন ইউনিট যেটা, সেটা হচ্ছে প্রপার নাউন। কালেকটিভ নাউন হচ্ছে কয়েকটা প্রপার নাউন মিলে একটা কালেকটিভ নাউন তৈরি হবে, এবং কমন নাউন হচ্ছে অনেকগুলো কালেকটিভ নাউন মিলে একটা কমন নাউন হবে। ধরে নেওয়া যাক তামিম নামে একজন ক্রিকেটার রয়েছে, তামিম একজন সুনির্দিষ্ট নাম। সো তামিম নামে একজন ক্রিকেটার রয়েছেন, সুনির্দিষ্ট একটা নাম, তামিমকে আমরা বলছি প্রপার নাউন, একজন, একেবারে সিঙ্গেল ইউনিট, লোয়েস্ট ইউনিট, প্রপার নাউন। এখন কয়েকজন তামিমের সাথে আপনি যখন সাকিব যুক্ত করলেন, সাকিবের সাথে যখন আপনি মুশফিক যুক্ত করলেন, তখন অনেকগুলো প্রপার নাউন একসাথে যুক্ত হয়ে গেল। এখন এই অনেকগুলো প্রপার নাউনের সমষ্টি যখন একসাথে হলো, এটাকে আমরা বলছি কালেকটিভ নাউন। তার মানে কয়েকটা প্রপার নাউনের যেখানে সমন্বয় থাকে সেটাকে আমরা বলি কালেকটিভ নাউন। এবং সবচেয়ে বড় যে নাউনটা সারা পৃথিবীর সবাই কে বোঝানো হয় যে নাউনটা দ্বারা, সেটাকে আমরা বলছি কমন নাউন। ধরে নেওয়া যাক, এখন আমরা যদি বলি প্লেয়ার যদি বলি, তাহলে দেখেন এই প্লেয়ারের মধ্যে বাংলাদেশের তামিম, তারপরে পাকিস্তানের যত খেলোয়াড় আছে, আফ্রিকার যত খেলোয়াড় আছে, সব খেলোয়াড়কে একসাথে আমরা প্লেয়ার বলছি। তাহলে প্লেয়ার শব্দটাকে তাহলে আমরা কি বলছি? কমন নাউন। এবার আরেকবার খেয়াল করেন, প্রপার নাউন একেবারে সর্বনিম্ন ইউনিট, একজন, সুনির্দিষ্ট নাম। আর একটু বড় সাইজের নাউনের দিকে যদি চিন্তা করি, কয়েকটা প্রপার নাউন মিলে গঠিত হবে কালেকটিভ, টিম, কমিটি। কিন্তু কমন নাউন যেটা, সেটা সর্ববৃহৎ, সবচেয়ে বড়, সারা পৃথিবীর সবকিছুকে একসাথে বোঝানো হবে, তখন সেটা হয়ে যাবে কমন। ধরে নিন টম নামে আমার একটা কুকুর আছে, মনে করেন কুকুরটার নাম হচ্ছে টম। আই হ্যাভ আ ডগ, দ্য নেম অফ মাই ডগ ইজ টম। আমার একটা কুকুর আছে, কুকুরটার নাম হচ্ছে টম। তাহলে টমটা কি নাউন? প্রপার নাউন, কারণ একটা সুনির্দিষ্ট নাম, নির্দিষ্ট, টম, একটাই কুকুর। এখন কয়েকটা কুকুর মিলে, কয়েকটা টম মিলে যেটা হবে সেটা হচ্ছে প্যাক অফ ডগ। এটাকে আমরা বলছি কালেকটিভ নাউন, কুকুরের দল। কালেকটিভ নাউন, কুকুরের দল, কয়েকটা টম মিলে একটা কুকুরের দল হয়েছে, এটা কালেকটিভ। এন্ড ফাইনালি আপনি যদি শুধু ডগ বলেন, এখন তো ঢাকার বাসাবোতে যে কুকুরগুলো থাকে সেগুলো না, মিরপুরে যে কুকুরগুলো থাকে সেগুলো না, ডগ বলতে সারা পৃথিবীর যত কুকুর আছে সব। কিন্তু আপনি যখন বলছেন প্যাক অফ ডগ, তখন এটা দ্বারা বোঝাচ্ছে ঢাকার মিরপুরের কুকুরগুলো, ঢাকার বাসাবোর কুকুরগুলো, ঢাকার মতিঝিলের কুকুরগুলো। আর টম যখন বলবেন তখন একটা কুকুর। তাহলে সিঙ্গেল ইউনিট, প্রপার নাউন, একেবারে একটা, সুনির্দিষ্ট, একটাই প্রপার নাউন। কয়েকটা প্রপার নাউনের সমষ্টি যদি বোঝানো হয় কালেকটিভ। এবং কমন নাউন মানে হচ্ছে একেবারে সবচেয়ে বড়, সারা পৃথিবীর সবকিছুকে একসাথে বোঝালে সেটা হবে কমন। আপাতত আমাকে এটা বলেন, প্রপার, কমন, কালেকটিভ ক্লিয়ার কিনা? অ্যাবস্ট্রাক্টে আসছে আমি, প্রপার, কমন এবং কালেকটিভ ক্লিয়ার কিনা? ও, স্ক্রিনশট নিতে চাইলেন না? So now what about abstract noun? Abstract noun বলতে কি বোঝায় সেই বিষয়টা নিয়ে একটু আলাপ করি। Abstract noun ইম্পর্টেন্ট। প্রথমত abstract noun বলতে যেটা মনে রাখবেন, abstracted জন্য যেটা মনে রাখবেন সেটা হচ্ছে abstract noun can't be seen, দেখা যায় না। abstract noun দেখা যায় না। আমার সাথে মনে মনে বলেন, abstract noun দেখা যায় না, স্পর্শ করতে পারবেন না, শুধু অনুভব করবেন, সেটাকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা শুরুতেই নাউনকে দুই ভাগে ভাগ করেছিলাম, মনে আছে কিনা? একটা বলেছিলাম কনক্রিট আর আরেকটা বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট গুলো কিন্তু অনুভব করা যায়, কনক্রিট গুলো কিন্তু ইন্দ্রিয় গ্রাহ্য, মানে দেখা যায় অথবা স্পর্শ করা যায়। প্লিজ একটু খেয়াল করেন, কনক্রিট যেগুলো সেগুলো দেখা যায় অথবা স্পর্শ করা যায়, আর অ্যাবস্ট্রাক্ট গুলো দেখা যাবে না, স্পর্শ করা যাবে না, শুধুমাত্র অনুভব করতে পারবেন, ক্যান বি ফেল্ট। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা বলেছিলাম কনক্রিট নাউন চার ভাগে বিভক্ত। আমরা বলেছিলাম প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আপনারা একটু খেয়াল করেন, প্রপার নাউন কারা? রাহাত,
প্রপার নাউন কারা? ঢাকা থেকে শুরু করে অন্যান্য যে নাউনগুলো আছে সেগুলো ছিল কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্টের নাউন যেগুলো সেগুলো দেখা যাবে না, কান্ট বি সিন, কেবলমাত্র অনুভব করবো যে নাউনগুলো, সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। আপনি আরো সুন্দরভাবে বলতে পারেন যে এটা গুণবাচক অথবা দোষবাচক যে নামগুলো আছে সেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়, এভাবেও বলতে পারেন। গুণবাচক অথবা দোষবাচক নাম অ্যাবস্ট্রাক্ট বলা হয়, এভাবেও বলা যেতে পারে। যেমন খুব সহজে আমরা একটা উদাহরণ, আমাদের একটা জাতীয় সঙ্গীত আছে, আমরা বলে থাকি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা এরকম বলে থাকি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, এক্ষেত্রে অনেস্টিটাকে আমরা দেখি না কিংবা ছুঁতেও পারি না, আমরা শুধুমাত্র এটাকে অনুভব করি। ইন দ্যাট কেস অনেস্টিকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। এটা আমাদের জানার কথা, আমরা জানি। পরীক্ষায় কি আসছে আপনাদের প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষায়, সেখান থেকে কিছু ওয়ার্ড আমার মনে আছে যেগুলো লিখে দিচ্ছি। একটা শব্দ আসছিল কাইন্ডনেস, অ্যাবস্ট্রাক্ট নাউন, খেয়াল করেন, কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, দয়া, আমরা দেখি না শুধু অনুভব করি। একটা আসছে চ্যারিটি, দানশীলতা, বদান্যতা, আমরা দেখি না কেবল অনুভব করি, অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা আসছে ওয়াইজডম, প্রজ্ঞা, আমরা দেখি না কেবল অনুভব করি। এই টাইপের যে নাউনগুলো আছে, এরকম দোষবাচক বা গুণবাচক যে নাউনগুলো আছে সেগুলোই মূলত অ্যাবস্ট্রাক্ট। উই ক্যান্ট সিন বাট উই ক্যান ফিল, যেগুলোকে আমরা দেখি না, কিন্তু শুধু অনুভব করি, সেগুলোকে আমরা কেবল অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। নাও দ্য কোয়েশ্চেন ইজ, একজন প্রশ্ন করেছেন যে গ্রামার কি, কেমিস্ট্রি কি নাউন? আচ্ছা, আপনারা যারা প্রাইমারি স্কুলের টিচার হবেন, আমি জানি না কোন বই আপনারা ইংলিশের জন্য পড়েন, বাট যদি আপনাদের কাছে রেনান মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন বইটা থাকে, রেন এন্ড মার্টিন, বইটা আমার মনে হয় আপনাদের কাছে থাকার কথা, অনেকের কাছে থাকে, বাসায় এটা থাকার মতো একটা বই, এবং বাচ্চারাও কোনো কোনো স্কুলে বাচ্চারাও এটা পড়ে থাকে। সো এই বইটার নাম আপনারা শুনে থাকবেন, রেনান মার্টিনের বইটা অথবা পিসি দাসের বইটা যদি আপনাদের বাসায় থাকে, তাহলে আমি এখন যা বলছি সেটা হুবহু ওই বইয়ের মধ্যে আছে, চেক করবেন। কেমিস্ট্রি কিংবা গ্রামার কিংবা ফিজিক্স, এই শব্দগুলো সবসময় অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার বলছি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, এই শব্দগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। একজন বলেছেন আছে, যদি থাকে তাহলে এগুলো খুঁজে দেখেন, রেনান মার্টিনের বইয়ের একেবারে শুরুর দিকে পাবেন, 5-6 নাম্বার পেজে অথবা 7-8 নাম্বার পেজে। সো কেন এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়েছে একটু খেয়াল করেন। গ্রামার শব্দটা একটু দেখেন, গ্রামার, প্লিজ একটু তাড়াতাড়ি করবেন, আমার হাতে সময় খুব কম, বিকজ অফ আমাদেরকে অনেক কিছু আলাপ করতে হবে। প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষা আসলে যেগুলো আসছে সবগুলোই তো শেষ করতে হবে, সো একটু প্লিজ মনোযোগ দিবেন। গ্রামার, কমন নাউনটা আরেকবার বলেন। আচ্ছা, আরেকবার বলবো, একটু প্লিজ আগে এটা বুঝেন, গ্রামার। আচ্ছা, গ্রামার শব্দটা মানে কি, দয়া করো আপনারা আমাকে একটু বলেন তো, আপনারা কি গ্রামার দেখতে পান? কেউ একজন আমাকে বলেন তো কমেন্টে, গ্রামার কি দেখতে পান? ক্যান ইউ সি গ্রামার? তাড়াতাড়ি বলেন, ক্যান ইউ সি গ্রামার? গ্রামার দেখতে পারেন কিনা? আমার প্রশ্ন হচ্ছে গ্রামার দেখতে পারেন কিনা, অন্য কিছু বলে লাভ নেই, গ্রামার দেখতে পারেন না। আচ্ছা, গ্রামার দেখতে পারেন না, ভেরি গুড। গ্রামার দেখা যায় না, গ্রামার কি করা যায়, অনুভব করা যায়। যেমন দেখেন, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়, ঠিক না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়, এস বাই এস হয়। এখন ধরেন আমরা কি বলি, হি গোজ বলি, হি গোজ বলি, তো এখানে গোজ কেন বললাম, ইয়েস কেন বললাম, কারণ এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। তো এখন এটা হচ্ছে গ্রামার। তো গ্রামারটা তো আপনি দেখছেন না, আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে হি, এইচ দেখছেন, ই দেখছেন, জি দেখছেন, ও দেখছেন, ই দেখছেন, এস দেখছেন, আপনি কিছু সিম্বল দেখছেন, কিছু লেটার দেখছেন, আপনি গ্রামারটা কিন্তু দেখছেন না। গ্রামারটা আপনার মাথার মধ্যে রেখে আপনি এখানে বসাইছেন ইয়েস হবে এখানে, কারণ গ্রামার বলেছে ইয়েস হবে। সো গ্রামারটা আপনি দেখেন না, আপনি সেটাকে অনুভব করেন, আর অনুভব করে সেটা আপনি বাক্যে প্রয়োগ করেন। যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সেন্টেন্স, যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ওয়ার্ড। সো গ্রামার ক্যান্ট বি কাউন্টেড, দেখা যায় না। ক্যান্ট বি সিন, আমরা দেখতে পারি না।
গ্রামারকে আমরা শুধু অনুভব করি, দ্যাটস ওয়াই গ্রামার শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন। রেফারেন্স হচ্ছে রেন এন্ড মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন। অথবা যারা কেমিস্ট্রি কথা বলছেন, কেমিস্ট্রি ফর দ্য সেম রিজন, কেমিস্ট্রি শব্দটাকেও অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে হবে, বিকজ কেমিস্ট্রির মধ্যে যা যা আছে সেগুলো আমরা দেখি না। কেমিস্ট্রির মধ্যে যা যা আছে সেগুলো আমরা দেখি না। আপনি যেমন ধরেন কেমিস্ট্রিতে কিছু বিক্রিয়া আছে, যেমন হাইড্রোজেন, মনে করেন হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে পানি করে, অথবা বিভিন্ন ধরনের বিক্রিয়া রয়েছে কেমিস্ট্রিতে। এই বিক্রিয়াগুলো কি আপনি আসলে দেখেন? আপনি মনে করেন এখানে H2 লিখেছেন, তাহলে আপনি কি দেখছেন? H দেখছেন, 2 দেখছেন, বিক্রিয়াটা তো দেখা যাচ্ছে না। বিক্রিয়াকেও আপনি কিন্তু অবজার্ভ করতে হবে, ফিল করতে হবে। ধরে নেওয়া যাক এটা একটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবের মধ্যে আপনি হাইড্রোজেন এবং অক্সিজেন দিলেন, দেওয়ার পরে এটা পানি হলো, আপনি তো সেটা দেখছেন না। পানি যেটা হচ্ছে, ভিতরে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, ইউ ক্যান্ট সি, শুধুমাত্র অনুভব করার বিষয়। দ্যাটস ওয়াই কেমিস্ট্রি, ফিজিক্স, গ্রামার, এই সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। আবারও বলছি, ফিজিক্স সহ আরেকজন লিখছে ফিজিক্স সহ। সো আপনারা যারা যাদের কাছে বইটা আছে, আবারও বলছি বইটা দেখে নেবেন, অ্যাবস্ট্রাক্ট। ওকে, স্ক্রিনশট যদি কেউ নেন তাড়াতাড়ি নেন। বাংলা ইংলিশ সাবজেক্ট কি হবে আমি বুঝি নাই। মিউজিক অ্যাবস্ট্রাক্ট নাউন। বুক কি নাউন স্যার? আলটিমেটলি বুক শব্দটা কমন নাউন, বিকজ বুক বলতে সকল বুক একসাথে। আচ্ছা তাড়াতাড়ি করবেন প্লিজ। বুক কি কমন নাউন হবে? ইয়েস। ঠিক আছে, পরের প্রসঙ্গে আসি। এখানে আরো কিছু কথা আছে, একটু বুঝিয়ে দিতে চাই। আপনাদের একটু মনে রাখবেন, শিক্ষক নিয়োগ পরীক্ষায় বেসিক প্রশ্নগুলো কিন্তু বেশি আসছে। আমি যতটুকু আমার অ্যানালাইসিসে আমি প্রাইমারি স্কুলের বিশেষ করে 2014 থেকে আমি 2019 পর্যন্ত প্রশ্নগুলো দেখেছি। আপনাদের উচিত মানে খুব কঠিন যে বিষয়গুলো আছে সেগুলো না, বেসিক যে বিষয়গুলো। এখন কথা হচ্ছে বেসিক বিষয়গুলো কিন্তু আরো জটিল। বেসিক বিষয়গুলো মানে মনে করেন এখানে হবে কি হবে না, হ্যাঁ এখানে 2 হবে কি হবে না, নাকি মানে যে বিষয়গুলো মনে করেন আপনার 2 দিতেও ভালো লাগে, 4 দিতেও ভালো লাগে, এই বিষয়গুলো পড়া উচিত আপনাদের বেশি। কারণ প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নগুলো বারবার হয়েছে, বেশি এসেছে। বিসিএস পরীক্ষায় আমরা একটু ক্রিটিক্যাল প্রশ্ন পড়াই, একটু জটিল প্রশ্ন পড়াই, বা প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষার জন্য মনে রাখবেন যে ইউ শুড স্টাডি বেসিক গ্রামার। যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের স্টাডি করা উচিত। এখানে আরেকটা টেকনিক্স আপনাদেরকে বলে আমি এটা শেষ করব, পরবর্তী প্রসঙ্গে যাব। একটু খেয়াল করেন, ধরেন কখনো কখনো এমন কোনো জিনিস আছে না যেটা আমাদের কাছে আমরা গণনা করি, আবার কেউ আছে গণনা করেন না, এরকম কিছু জিনিস কিন্তু আছে, এবং সেই জন্য কিন্তু আপনারা আবার বিপদে পড়তে পারেন। ধরে নেওয়া যাক মিউজিক তো কমন, নো, মিউজিক অ্যাবস্ট্রাক্ট নাউন, মিউজিক কান্ট বি কাউন্টেড, মিউজিক গণনা করা যায় না, দেখা যায় না, শুধু অনুভব করতে হয়। মিউজিক অ্যাবস্ট্রাক্ট নাউন। গোল্ড, রাইস, সুগার, এগুলো সব ম্যাটেরিয়াল, এটা তো অলরেডি উদাহরণ দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কিছু কথা বলে নিই। যেমন ধরে নেন যে আমরা ধরে নেন ওয়াটারমেলন অথবা তরমুজ অথবা ব্যানানা দিয়ে বলি, ব্যানানা, কলা। কাউন্ট করা যায় না? আমাকে একটু বলেন তো, কলা কি গণনা করা যায় না? হুমায়রা আবার প্রশ্ন করেছে, স্যার কেমিস্ট্রি কি প্রপার নাউন? না, অলরেডি বলেছি কেমিস্ট্রি কি নাউন। হুমায়রা অলরেডি বলেছি, অসংখ্যবার বলেছি, কেমিস্ট্রি কি প্রপার নাউন না। এখন আমার কথা এরপরও বিশ্বাসে না আসলে বই দেখতে হবে, বইয়ের কোথায় আছে সেটাও বলে দিয়েছি। সো তারপরেও প্রশ্ন করলে আমার তো কিছু কি বলে বলা থাকবে না। ওকে ব্যানানা কি বলছেন? গণনা করা যায়। আচ্ছা এখন শুনেন, ভালো করে শুনেন প্লিজ, এটা বুঝলে আপনারা নাউন আরো ভালো করে অ্যাবজর্ব করতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনারা কলা গুনেন। ধরে নেন যে মিরপুরে একটা দোকানে গেলেন, দোকানে গিয়ে বললেন যে ভাই মামা 5টা কলা দাও, বা 10টা কলা দাও, বা 2টা কলা দাও, ইত্যাদি। সো আপনি একটা 2টা করে ব্যানানা কিনলেন, ব্যানানা কিনতে পারছেন না। ইন দিস কেস ব্যানানা ইজ এ কমন নাউন। খেয়াল করেন কিন্তু এটা কমন নাউন, আমরা গণনা করতে পারছি, গুনছি একটা 2টা করে।
এরকম ক্ষেত্রে এটা কমন নাউন। কিন্তু আমি বগুড়াতে একবার গিয়েছিলাম, একবার না কয়েকবার গিয়েছিলাম, কিন্তু বগুড়ার সাতমাথা নামে একটা স্থান আছে, ওখানে আমি দেখেছি কলা বিক্রি করা হচ্ছে কেজি হিসেবে, ওজন করে। ওজন করে মানে কেমিস্ট্রি বুক এটা কি নাউন? আচ্ছা, একজন প্রশ্ন করেছে কেমিস্ট্রি বুক এটা কি নাউন? এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। কেমিস্ট্রি বুক এটা কি নাউন? এক্ষেত্রে এটা প্রপার নাউন। কেমিস্ট্রি বুক যখন বলবেন, কেমিস্ট্রি বুক যখন বলবেন, এটা কমন সরি প্রপার নাউন, বিকজ কেমিস্ট্রি বুক বলতে আপনি একটা সুনির্দিষ্ট বইকে ইন্ডিকেট করছেন, এটা সুনির্দিষ্ট কেমিস্ট্রি বুক। দুঃখিত, হঠাৎ একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। ঠিক আছে ঠিক আছে, ওই নেটওয়ার্ক, জি জি থেমে গেছে, হঠাৎ নেটওয়ার্কে একটু প্রবলেম হয়েছে তো এই জন্য, সরি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একটু একটু খেয়াল করেন, ব্যানানা যখন আপনি গুনছেন, একটা দুটা করে গুনছেন, গুনে গুনে কিনছেন, ইন দিস কেস ব্যানানা শব্দটা কমন। কিন্তু ওই যে বগুড়ার সাতমাথার কথা বললাম, সেখানে কলা বিক্রি করা হচ্ছিল ওজন করে, 1 কেজি 2 কেজি আধা কেজি করে কলা বিক্রি করা হচ্ছিল। তাহলে বগুড়ার সাতমাথাতে কলা কিন্তু গোনা যায় না, সেখানে কিন্তু কলা ওজন করে পরিমাপ করে কিনতে হয়। ইন দিস কেস ব্যানানা বগুড়াতে, সেখানে কিন্তু এটা ন্যাচারাল নাউন, সেটাতে কিন্তু আপনি কমন নাউন বলতে পারবেন না। স্যার অ্যাবস্ট্রাক্ট গ্রামার বানান নিয়ে ঝামেলাতে আছি। কেন ঝামেলা? কেন বানান নিয়ে ঝামেলা থাকলে? এখন তো আমি স্পেলিং করাচ্ছি না, স্পেলিং এর ক্লাসে আপনি বানান নিয়ে ঝামেলা শেষ করিয়েন। এখন শুনেন, তাহলে ব্যানানা শব্দটা আমি যখন দোকানে গিয়ে একটা দুটো করে কিনে কিনে ব্যানানা খাচ্ছি, তখন এটা কমন নাউন। বা যখন আমি এটাকে গণনা না করে ওজন করে পরিমাপ করে কিনছি, তখন এটাকে আমি বলছি ন্যাচারাল নাউন। এখন ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, পেঁয়াজ আলু, পেঁয়াজ আলু, এই যে ম্যাটেরিয়াল গুলো, এই যে জিনিসগুলো আমরা দোকান থেকে কেনার সময় কেজি হিসেবে কিনি নাকি একটা দুটো করে কিনি? আমের যখন ধরেন আপনি দোকান থেকে পেঁয়াজ কিনবেন, নিশ্চয়ই 1 কেজি কিনেন, 2 কেজি কিনেন, 5 কেজি কিনেন, 10 কেজি কিনেন, এভাবে কেজি করে কিনেন। সো পেঁয়াজ বা অনিয়ন একটা ম্যাটেরিয়াল নাউন, কারণ আমি এটাকে 1 কেজি 2 কেজি করে কিনি, একটা দুটো করে না। কিন্তু একটু চিন্তা করেন, আপনার বাসায় আপনার আম্মা রান্না করছেন, রান্না করতে গিয়ে তরকারিতে লবণ একটু বেশি হয়ে গিয়েছিল, তো সেই জন্য আপনার মা বললেন খাঁচার নিচে পেঁয়াজ আছে, ওখান থেকে 2টা পেঁয়াজ নিয়ে আসো। এখন কিন্তু আপনি পেঁয়াজ গণনা করছেন, ইন দিস কেস পেঁয়াজ হয়ে যাবে কমন নাউন। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? ইয়েস, কমেন্ট কম পড়লে ভালো হয়, আমি কমেন্ট করবোই না, কারণ আপনারা অপ্রয়োজনীয় কিছু কমেন্ট করেন, ফলে ওইদিকে আমার মন গেলে আমি এদিকে কনসেন্ট্রেশন হারাই। ওকে, সো সো প্লিজ, আপনারা কি বুঝতে পেরেছেন? একই নাউন কিন্তু অনেক সময় অনেক কিছু হতে পারে। আপনি একটু খেয়াল করেন তো, আপনাদের ওয়াটারমেলন, মনে করেন ওয়াটারমেলন কিংবা তরমুজ, আপনারা একটা দুটা করে কিনেন, ঠিক আছে? ধরে নেন যে ঢাকায় ওয়াটারমেলন তৈরি করা হয় একটা করে দুইটা করে, তাহলে ওয়াটারমেলন ইন ঢাকা, আমরা ওয়াটারমেলনকে বলবো কমন নাউন, বিকজ এটা কাউন্ট করে একটা দুটা করে করে কিনছি। বাট যখন ওয়াটারমেলনকে পরিমাপ করে বিক্রি করা হয় আপনার বাসায়, আপনার দোকানের আশেপাশে, সেই ক্ষেত্রে ইন দ্যাট কেস এটাকে ন্যাচারাল বলতে হয়। এখন এটা বুঝালাম কেন? একটা প্রশ্ন আপনাদের পরীক্ষা আসছে সম্ভবত, প্রশ্নটা হচ্ছে এরকম, নেইল। আচ্ছা, নেইল মানে হচ্ছে নখ, আবার নেইল মানে হচ্ছে পেরেক। পেরেক চিনেন তো আপনারা? পেরেক, এই যে কাঠের মধ্যে এরকম এরকম করে যে মারা হয়, ওই পেরেক। এখন পেরেক আমরা দোকান থেকে যখন কিনি, একটা দুটা সাধারণত কিনি না, দোকান থেকে কেনার সময় আমরা 1 কেজি বা 2 কেজি করে আমরা সাধারণত নেইল কিনি, পেরেক কিনি। তা আপনাদের পরীক্ষায় প্রশ্ন হয়েছে, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল। এখন খেয়াল করেন কি বলা হয়েছে, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল, টেবলের মধ্যে পেরেকটি প্রবেশ করাও।
টেবিলটা নড়বড় হয়ে গিয়েছে, আমাকে একটা পেরেকটি আপনি বললেন যে টেবিলের মধ্যে পেরেকটি প্রবেশ করা, পেরেকটি, এখন কিন্তু পেরেকটা গণনা করছি, একটা পেরেক দুটা পেরেক, পেরেকটা নিয়ে আমাকে দিবেন স্যার এই পেরেকটা প্রবেশ করা না, একটা পেরেক দুটা পেরেক এরকম করে গণনা করছি, বিধায় এখন এই নেলটাকে আমরা বলতে হবে কমন নাউন। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? আপনারা কি ক্লিয়ার কিনা? প্রশ্ন করছেন ওয়াটার, ওয়াটার টু ম্যাটেরিয়াল কান্ট বি কাউন্টেড, ওয়াটার অলওয়েজ ম্যাটেরিয়াল নাউন কান্ট বি কাউন্টেড। আচ্ছা আপনারা এখন আমি যেটা বুঝিয়েছি এটা বুঝছেন কিনা আমাকে একটু বলেন। ক্লিয়ার? আচ্ছা ধরে নেওয়া যাক দোকান থেকে আপনি যখন অরেঞ্জ কিনেন, আমি শেষবারের মতো বলছি এটা, আমি পরের প্রসঙ্গে যাব, দোকান থেকে যখন আপনি অরেঞ্জ কিনেন, অরেঞ্জ অরেঞ্জ কিনেন 1 কেজি কিনেন নাকি 1 ডজন কিনেন, হোয়াটএভার, আপনি 1 ডজনও কিনতে পারেন 1 কেজিও কিনতে পারেন, কমলা কি গুনে গুনে কিনছেন? একটু আমার প্রশ্নটা উত্তর দেন, কমলা কি গুনে গুনে কিনছেন? ধরে নেওয়া যাক আমি দোকান থেকে 2 কেজি কমলা কিনেছি, 2 কেজি অরেঞ্জ কিনেছি, আমি কিন্তু কেজি গুনছি, 2 কেজি, রিমেম্বার, ভালো করে খেয়াল করেন, আমি কিন্তু 2 কেজি গুনছি, 2টা কমলা গুনছি না। এখানে আমাদের সমস্যা হয়, আমরা কি করছি, দোকান থেকে যখন কমলা কিনছি 2 কেজি কমলা কিনছি, ফলে কেজি গণা হচ্ছে, কমলা না, ম্যাটেরিয়াল নাও। কিংবা আপনি যদি বলেন স্যার আমি তো 2 হালি কিনেছি অথবা 2 ডজন কিনেছি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ডজন গুনছেন, কমলা গুনছেন না, ডজন, 2 ডজন 3 ডজন 4 ডজন, ইন দিস কেস এটাও কিন্তু ম্যাটেরিয়াল নাও। কিন্তু আপনার আম্মা আপনাকে একটা কমলা দিয়ে যখন বলবে এই কমলাটা নাও তুমি শুকিয়ে যাচ্ছ, ভিটামিন সি খাও, এই ক্ষেত্রে এটা হবে কমন। আমার মনে হয় যথেষ্ট হয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা কেউ কেউ বারবার বলছেন যে কি জানো আর্মি কি নাউন, আর্মি নিঃসন্দেহে কালেকটিভ নাউন, কিছু ক্রাইটেরিয়া আছে সেটা না, মানে কিছু ব্যতিক্রম আছে, আর্মি কি বলে কালেকটিভ না হয়ে অন্য নাউন হতে পারে। ইন দ্যাট কেস আমরা একটু দেখি, বোর্ডে একটু দেখি সেই বিষয়গুলো আমি আলাপ করার চেষ্টা করছি। নাউনের বাকি অংশগুলো একটু জটিল অংশে যাবো, আপনারা কি ঠিক আছেন সবাই? কমেন্ট পড়ার দরকার নেই, আচ্ছা কমেন্ট পড়ার দরকার নাই এটা ঠিক নয়, সব কিছু নাউন মানে কিছু তো পড়তেই হবে, নাহলে তো আবার বলবে স্যার প্রশ্নগুলো উত্তর দেয় না। সো কিছু প্রশ্ন পড়তে হবে। পুলিশ কি নাউন? পুলিশ কালেকটিভ এবং প্লুরাল নাউন। ডজন কেন ম্যাটেরিয়াল? এইটা তো একটা বড় প্রশ্ন। আচ্ছা ডজন কেন ম্যাটেরিয়াল এটা বুঝাবো কাউন্টেবল এবং আনকাউন্টেবল যখন পড়াবো তখন। ডজন ম্যাটেরিয়াল না, এটা ওয়ে অফ থিংকিংটা ম্যাটেরিয়াল। ডজনের বিষয়টা আলোচনা হবে, ডজনের বিষয়টা আলোচনা হবে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ক্লাস হচ্ছে সেখানে। ঠিক আছে পরের প্রসঙ্গে আসছি, পরের প্রসঙ্গে আসি, বোর্ডে একটু খেয়াল করবেন। আচ্ছা আমরা এতক্ষণ ধরে প্রপার নাউন সম্পর্কে শিখেছি, আমরা এতক্ষণ ধরে প্রপার নাউন সম্পর্কে শিখেছি, প্লিজ নোটিস প্রপার নাউন সম্পর্কে আমরা এতক্ষণ শিখেছি। আমরা বলেছি প্রপার নাউন, আমরা বলেছি প্রপার নাউন হচ্ছে যে কোনো কিছুর সুনির্দিষ্ট নাম, যে কোনো কিছুর সুনির্দিষ্ট নামকে আমরা বলেছি প্রপার নাউন। সো এখন এই প্রপার নাউনগুলো কমন হয়ে যেতে পারে দুইটা কারণে, দুইটা কারণে প্রপার নাউনগুলো কমন হয়ে যেতে পারে। কি কি কারণ? নাম্বার 1 হচ্ছে যদি প্রপার নাউনের আগে যদি কখনো আর্টিকেল দেখেন এবং আর্টিকেল দিয়ে যদি কখনো প্রপার নাউনকে তুলনা করা হয় কারোর সাথে, তুলনা করা হয়, কম্পেয়ার করা হয় যদি কারোর সাথে, অথবা নাম্বার 2 প্রপার নাউনের শেষে যদি কখনো এস বা ইএস যোগ করে প্লুরাল করা হয়, তাহলে এই প্রপার নাউনগুলো অবশ্যই কমন নাউন হয়ে যাবে। আমি আবার বলছি, এতক্ষণ ধরে আমরা যে প্রপার নাউন সম্পর্কে আলাপ করছিলাম সেই প্রপার নাউনগুলো কমন হয়ে যাবে দুটা কারণে। যদি প্রপার নাউনের আগে আর্টিকেল থেকে আর্টিকেল বসে প্রপার নাউনের সাথে কারো তুলনা করা বোঝায়, তাহলে সেই প্রপার নাউনটা কমন নাউন হয়ে যাবে। এবং আরো একটা কারণ, প্রপার নাউনের শেষে যদি এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল করা হয় সেই ক্ষেত্রেও প্রপার নাউনটা কমন হয়ে যাবে। আমরা একটু উদাহরণে যাব, উদাহরণটা একটু দেখেন। ধরে নেওয়া যাক যদি বলা হয় বাইরন, এই প্রশ্নটা অনেক পরীক্ষা আসছে, বাইরন দিয়ে এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষা আসে, বিসিএস এ, ব্যাংক জবে, প্রাইমারি শিক্ষক নিবন্ধন, প্রায় সব জায়গায়।
আচ্ছা, বাইরন, বাইরন শব্দটা একটা প্রপার নাউন, খেয়াল করেন। বাইরন শব্দটা, দ্য ওয়ার্ড বাইরন ইজ আ প্রপার নাউন। কেন বাইরন শব্দটা একটা প্রপার নাউন? কেন? কারণ বাইরন একজনের সুনির্দিষ্ট নাম। লর্ড বাইরন একজন ইংলিশ কবি ছিলেন। লর্ড বাইরন একজনের সুনির্দিষ্ট নাম। পরীক্ষায় প্রশ্ন হয় প্রায় সময়, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। প্রথমত, নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ, মূলত বাইরন শব্দটা একটা প্রপার নাউন। একটু বোঝার চেষ্টা করবেন। মূলত বাইরন শব্দটা একটা প্রপার নাউন, একজনের নাম। এখন এই প্রপার নাউনের আগে একটা আর্টিকেল বসছে, খেয়াল করেন। প্রপার নাউনের আগে একটা আর্টিকেল বসছে, প্রপার নাউনের আগে একটা আর্টিকেল বসছে, এবং এই প্রপার নাউন বাইরনের সাথে নজরুলের একটা তুলনা হচ্ছে, বাইরনের সাথে নজরুলের একটা তুলনা হচ্ছে। বিধায় এই বাইরন শব্দটাকে আর প্রপার নাউন বলা যাবে না, এটাকে বলতে হবে কমন নাউন। আপনারা কি বুঝতে পেরেছেন কিনা বলেন? প্রপার নাউনের আগে আর্টিকেল বসে তুলনা করা বোঝালে, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে তুলনা করা বোঝালে সেই প্রপার নাউনটা কমন হয়ে যাবে। নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। বাইরন মূলত প্রপার নাউন, কিন্তু বাইরনের আগে দা বসছে আর্টিকেল, এবং বাইরনের সাথে নজরুলের তুলনা হচ্ছে। ইন দিস কেস বাইরনকে বলতে হবে কমন নাউন। প্রপার নাউনের আগে আর্টিকেল বসে তুলনা করা বোঝালে সেই প্রপার নাউনটা কমন হবে। আবার বলছি, প্রপার নাউনের আগে আর্টিকেল বসে তুলনা করা বোঝালে সেই প্রপার নাউনটা কমন হবে। প্রপারের আগে আর্টিকেল বসে তুলনা করলে সেটা কমন হবে। নাম্বার 2, আমরা বলেছিলাম প্রপার নাউনের শেষে এস বা ইয়ে যুক্ত হয়ে প্লুরাল হলেও সেটা কমন হবে। ধরে নেওয়া যায়, যদি বলা হয় there are 5 Tamils in our locality. There are 5 Tamils in our locality. আমাদের এলাকায় 5 জন তামিম আছেন। 5 Tamils in our locality. প্রথমত, তামিম শব্দটা একটা প্রপার নাউন বাই বার্থ, জন্মসূত্রে। মূলত তামিম শব্দটা একটা প্রপার নাউন, মূলত তামিম শব্দটা একটা প্রপার নাউন। এখন এই প্রপার নাউনের সাথে একটা এস ব্যবহৃত হয়ে প্রপার নাউনকে প্লুরাল করছে, তামিমস, 5 তামিমস, 6 তামিমস। প্লুরাল করার কারণে এই তামিম শব্দটাকেও আমরা প্রপার নাউন বলতে পারবো না, কমন নাউন বলতে হবে। তাহলে বোঝা গেল কিনা, প্রপার নাউনের আগে যদি আর্টিকেল বসে অথবা প্রপার নাউনের শেষে যদি আমরা এস বা ইয়ে যুক্ত করে প্লুরাল করি, তাহলে সেই প্রপার নাউনগুলো কমন হয়ে যাবে। খুবই জরুরি একটা রুল, সবাই ভালোভাবে মাথায় নেন। তুলনা না বোঝালে প্রপার প্রপারই থাকবে, তুলনা বোঝাতে হবে। রাশেদুল ইসলাম রাফি, তুলনা না বোঝালে প্রপার প্রপারই থাকবে। আপাতত এই রুলটা ক্লিয়ার? আমি মুছে ফেলবো। তাহলে আবার আমার সাথে মনে মনে একটু বলার চেষ্টা করেন। প্রপার নাউন কমন হতে পারে, প্রপার নাউন কমন হতে পারে যদি প্রপার নাউনের আগে আর্টিকেল থাকে তুলনা করে, অথবা অথবা যদি প্রপার নাউনের সাথে এস বা এস যুক্ত হয়, তাহলে সেই প্রপার নাউনগুলো কমন হবে। প্রপার নাউনের আগে আর্টিকেল থেকে তুলনা করলে অথবা প্রপার নাউনের সাথে এস বা এস যুক্ত হলে সেই প্রপার নাউনগুলো কমন নাউন হয়ে যাবে। আচ্ছা, পরের প্রসঙ্গে আসি। যদি কোথাও ম্যাটেরিয়াল নাউন থাকে, ম্যাটেরিয়াল, অথবা যদি কোথাও অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, ম্যাটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কোথাও থাকে, এবং এগুলোর আগে যদি কখনো দা থাকে এবং পরে যদি অফ থাকে, ভালো করে মাথা ঠান্ডা করে শুনেন। ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন এর আগে যদি দা থাকে, পরে যদি অফ থাকে, ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি দা থাকে, পরে যদি অফ থাকে, তাহলে সেই ম্যাটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো হয়ে যাবে কমন নাউন। ম্যাটেরিয়াল, এখানে তুলনা কিন্তু নেই, কোথায় তুলনা কিন্তু নেই জানি না। আচ্ছা, লেখা আমার স্পষ্ট করার কিছু নেই, আমি তো এরকমই লিখি, মার্কারে বোধহয় কালি আর একটু মোটা হলে ভালো হয়। আচ্ছা, আমি দেখছি। ম্যাটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে, আবার বলছি, ম্যাটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা থাকলে এবং পরে অফ থাকলে সেই ম্যাটেরিয়াল অথবা অ্যাবস্ট্রাক্ট নাউনকে কমন বলতে হবে। এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম অথবা আমরা আগে থেকে জানি, অনেস্টি শব্দটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সবাই জানি। কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন করা হয়, দ্য অনেস্টি অফ মাই ফ্রেন্ড, দ্য অনেস্টি অফ মাই ফ্রেন্ড ইজ প্রেইজ worthy,
যদি এরকম প্রশ্ন করা হয়, the honesty of my friend is praiseworthy, আমার বন্ধুর সততা প্রশংসনীয়, এই মার্কার তো আরো খারাপ ভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, 5 টার্মিনস এ তো তুলনা হয়নি, 5 টার্মিনস এ তুলনা হওয়া লাগবে না, এস বাই এর যুক্ত হয়ে প্লুরাল হলে সেটা কমন হবে, আমরা তো দুটো রুল লিখেছি। ওকে, আমি এই মার্কার দিয়ে লিখি, বুঝতে পারছি না কি করব। আচ্ছা, অনেস্টি শব্দটাকে যদি আমরা এইভাবে লিখি, the honesty of my friend is praiseworthy, the honesty of my friend is praiseworthy, আমার বন্ধুর সততা হচ্ছে প্রশংসনীয়, খুবই প্রশংসা যোগ্য আমার বন্ধুর সততা। যা দেখেন ভালো করে, মূলত অনেস্টি শব্দটা মূলত কি নাউন? মূলত অনেস্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আমরা ছোটবেলা থেকে শিখি, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এখন দেখেন অনেস্টির আগে দা আছে এবং অনেস্টির পরে অফ আছে, আগে দা এবং পরে অফ থাকার কারণে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা এবং পরে অফ থাকলে সে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউন হয়ে যায়। সো এখানে অনেস্টিটাকে আমাকে বলতে হবে কমন নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট নাই। অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা এবং পরে অফ থাকলে সে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কমন নাউন হয়ে যাবে। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম গ্রামার শব্দটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিছুক্ষণ আগে আমরা বলতেছিলাম যে গ্রামার শব্দটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু আপনি যদি এইভাবে বলেন দ্য গ্রামার অফ দ্য গ্রামার অফ কিছু একটা বলেন, দ্য গ্রামার অফ, দি এবং অফ থাকার কারণে এই গ্রামার আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকবে না, এটাকে বলতে হবে কমন নাউন। একই সাথে আমরা একটু আগে বলেছিলাম গোল্ডকে আমরা বলেছিলাম ইটস আ ন্যাচারাল নাউন, এটাকে আমরা বলছিলাম ন্যাচারাল নাউন। বাট আপনি যদি এখন বলেন দ্য গোল্ড অফ আফ্রিকা, the gold of Africa is precious, আফ্রিকার স্বর্ণ হচ্ছে মূল্যবান অথবা আফ্রিকার স্বর্ণ হচ্ছে খুবই দামি। সো গোল্ড, এখানে দেখেন গোল্ড মূলত ম্যাটেরিয়াল, গোল্ডের আগে দা এবং পরে অফ থাকার কারণে এই গোল্ড আর ম্যাটেরিয়াল নাই, এটাকে এখন বলতে হবে কমন নাউন। সো নাও হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? আমাকে একটু বলেন। সো দেখেন বুঝতে পেরেছেন কিনা এই রুলটা, নাকি আমি পরের রুলে যাব কিনা? ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটো নাউনের আগে দা এবং পরে অফ থাকলে সেগুলো কমন হবে। দ্য অনেস্টি অফ, অনেস্টি মূলত অ্যাবস্ট্রাক্ট কিন্তু দা এবং অফ থাকায় কমন হয়ে গেছে। গ্রামার মূলত অ্যাবস্ট্রাক্ট, দা এবং অফ থাকায় কমন হয়ে যাবে। গোল্ড মূলত ম্যাটেরিয়াল, দা এবং অফ থাকায় কমন হয়ে যাবে। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ক্লিয়ার হওয়ার জন্য। স্ক্রিনশট সুযোগ দিয়েছি তো, আমি তো সাইডে গিয়ে দাঁড়িয়ে আছি, দেন তুলেন স্ক্রিনশট নেন। সো আগের কথাটা আরেকবার বলছি, খেয়াল করেন। প্রপার নাউন দুই ভাবে কমন হতে পারে। প্রপার নাউন ক্যান বি চেঞ্জড ইনটু কমন বাই টু ওয়েজ, দুইটা পদ্ধতিতে হতে পারে। নাম্বার 1 হচ্ছে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে যদি তুলনা করা হয়, এবং নাম্বার 2 হচ্ছে প্রপার নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে। এবং তারপরে আমরা বলেছি ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কমন হতে পারে, ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্টের আগে দা এবং পরে অফ থাকলে সেগুলো কমন নাউন হয়ে যায়। ওকে, নাও আরো কি দু একটা নিয়ম আমাদেরকে একটু জানতে হবে, এগুলো একটু জেনে নিন। কখনো যদি কোনো কমন নাউন দ্বারা, এদের একটু মোটা মার্কার নাই, পুরাতন মার্কার আছে নাকি? কমন নাউন দ্বারা যদি কখনো কোনো ব্যক্তি বা প্রাণীর আচরণ বোঝানো হয়, কমন নাউন দ্বারা যদি কখনো কোনো ব্যক্তি বা প্রাণীর আচরণ বোঝানো হয়, তাহলে কমন নাউন দ্বারা কখনো কোনো ব্যক্তি বা প্রাণীর আচরণ বোঝানো হলে সেই কমন নাউনটা কমন নাউন থাকবে না, সেই কমন নাউনটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট কমন নাউন দ্বারা ব্যক্তি বা প্রাণীর আচরণ বোঝালে, কমন নাউন দ্বারা ব্যক্তি বা প্রাণীর আচরণ বোঝালে সেই কমন নাউনটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন দ্বারা ব্যক্তি বা প্রাণীর আচরণ বোঝালে সেই কমন নাউনটা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। আচ্ছা, ধরে নেন মাদার, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় মাদার দিয়ে প্রশ্ন হয়েছে 11 বা 12তম শিক্ষক নিবন্ধনে সম্ভবত। খেয়াল করেন, মাদার শব্দটা মূলত
কমন নাউন কিনা একটু মনোযোগ দেন। মাদার, মা। পৃথিবীতে এক ধরনের জাতি আছে যাদেরকে আমরা মা বলি। এটা শুধু যে মানুষের মা হয় তা নয়, বিভিন্ন প্রাণীরও মা হতে পারে। সো সকল মাকে আমরা একসাথে এক কথায় বলে দিই মা। সো মাদার একটা কমন নাউন, এটা তো ক্লিয়ার। মাদার একটা কমন নাউন, ক্লিয়ার কিনা? মাদার ইজ আ কমন নাউন, এটা সবাই জানেন মোটামুটি, এটা ক্লিয়ার। আচ্ছা, এখন পরীক্ষায় প্রশ্ন হয়েছে দ্য মাদার রোজ ইন হার। The mother rose in her. The mother rose in her. এটার অর্থ কি? Mother rose in her, তার মধ্যে মাতৃত্ব জেগেছে। The mother rose in her, তার মধ্যে মাতৃত্ব জেগেছে। মা শব্দটা একটা কমন নাউন ছিল, কিন্তু এখানে মাদার মানে তো মা নয়, মায়ের আচরণ, মাতৃত্ব। ইন দিস কেস মাদার শব্দটাকে আমরা বলবো কমন নাউন, সরি, মাদার শব্দটাকে ইন দিস কেস আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেই কমন নাউন দ্বারা ব্যক্তি বা প্রাণী না বুঝিয়ে তাদের আচরণকে বোঝায়, সেই কমন নাউনটাকে অ্যাবস্ট্রাক্ট বলতে হবে। ধরে নেওয়া যে বিস্ট। বিস্ট শব্দটার মানে হচ্ছে পশু, জন্তু, জানোয়ার ইত্যাদি। এটার মানে হচ্ছে পশু, বিস্ট। একজাতীয় সবাইকে একসাথে বলা হয় বিস্ট। সো বিস্ট একটা কমন নাউন, কারণ এটা দ্বারা একজাতীয় সবাইকে বোঝানো হচ্ছে, প্রাণী, জন্তু, জানোয়ার ইত্যাদি। সো পরীক্ষায় যদি প্রশ্ন হয় এভাবে, চেক দ্য বিস্ট ইন ইউ, চেক দ্য বিস্ট ইন ইউ, এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার পশুত্বকে নিয়ন্ত্রণ করো, তোমার ভেতরে যে পশুত্ব আছে সেই পশুত্বটাকে দমন করো। চেক দ্য বিস্ট ইন ইউ, তোমার ভেতরের পশুত্বটাকে নিয়ন্ত্রণ করো অথবা পশুত্বটাকে দমন করো। সো বিস্ট মূলত একটা কমন নাউন, কারণ বিস্ট মানে পশু বা প্রাণী, একসাথে এটা কমন নাউন। কিন্তু এইখানে বিস্ট মানে তো প্রাণী না, বরং তার আচরণ, পশুত্ব। তোমার শরীরের ভিতরে যে পশুত্বটা আছে সেটাকে নিয়ন্ত্রণ করো। ইন দিস কেসে বিস্টকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্যক্তি বা প্রাণীকে না বুঝিয়ে যদি আচরণকে বোঝানো হয় তাহলে সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ধরেন ছাত্র ছাত্রী কমন নাউন, ছাত্র ছাত্রী ইত্যাদি কমন নাউন। বাট আপনি যখন এটাকে ছাত্র বা ছাত্রী না বলে বলছেন ছাত্রত্ব, তখন হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্যক্তি বা প্রাণী না বুঝিয়ে যদি তাদের আচরণকে আপনি ইন্ডিকেট করেন, ইন দ্যাট কেস সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝছেন কিনা একটু আমাকে জানান। কোন কমন নাউন দ্বারা ব্যক্তি বা প্রাণীকে না বুঝিয়ে তাদের আচরণকে বোঝালে সেটা কমন হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন লিখি, এটা অবশ্যই একটু কঠিন। দ্য গার্ল ইন হার pleased me. The girl in her pleased me. এটা দেখ, খেয়াল করেন, the girl in her pleased me, এটার অর্থ, the girl in her pleased me, এটার অর্থ হচ্ছে বালিকাটির বালিকা সুলভ আচরণ আমাকে সন্তুষ্ট করে। এখানে the girl মানে বালিকা নয়, বালিকা সুলভ আচরণ। The girl in her pleased me, বালিকাটির বালিকা সুলভ আচরণ আমাকে সন্তুষ্ট করেছে। বালিকাটির বালিকা সুলভ আচরণ। সো এখানে বালিকা মানে ব্যক্তি না, বরং তার আচরণ। ইন দিস কেস এই গার্ল কিন্তু কমন নাউন গুলো আপনারা ভুল করবেন, এই গার্লটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা একটু কঠিন আছে, বুঝছেন কিনা দেখেন। কখনো ব্যক্তিকে না বুঝিয়ে, প্রাণীকে না বুঝিয়ে তাদের আচরণকে যদি আপনি বোঝান, তখনই সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেকে ইয়েস স্যার, জি স্যার লিখছেন, ওকে থ্যাংক ইউ। তাহলে পরের প্রসঙ্গে যাই। ছবি তুললে তুলেন, 10 সেকেন্ড সময় দিলাম। স্যার নেট প্রবলেম হয়েছিল, আবার একবার প্লিজ এই কমেন্ট করবেন না, কারণ এগুলো তো আপনাদের মানে এখানে থাকবে, আপনাদের পেজে তো এটা থেকে যাবে। ফলে নেটে সমস্যা থাকলেও আপনি পরে আবার এটাকে টেনে টেনে দেখে নিতে পারবেন, অসুবিধা হবে না। পরের প্রসঙ্গে আমরা একটু যেতে চাই। কখনো যদি কোনো কালেকটিভ নাউনের শেষে যদি কখনো এস বা ইএস যুক্ত করা অবস্থায় দেখেন, কোন কালেকটিভ নাউনের সাথে যদি এস বা ইএস থাকে, তাহলে সেই কালেকটিভ নাউনটাও কমন হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আজকে যে তিনটায় যে ক্লাস, ওই ক্লাসও কি আপনারাই করবেন? একটু বলেন তো দেখি। আচ্ছা, এখানে একজন প্রশ্ন করেছে, এই প্রশ্নটা একটু উত্তর দেই। প্রশ্নটা হচ্ছে কি জানো, প্রশ্ন করেছেন মিফতাহুল জান্নাত। আপনাকে বলছি দা প্লাস কমন অ্যাবস্ট্রাক্ট নয়, দা প্লাস অ্যাবস্ট্রাক্ট প্লাস অফ সহ লাগবে।
অফ না থাকলে হবে না, শুধু দা এবং অ্যাবস্ট্রাক্ট থাকলে হবে না, দা অনেস্টি বললে হবে না, দা অনেস্টি অফ বলতে হবে, দা অনেস্টি অফ পুরাটা বলতে হবে। অর্থাৎ শুধু দা বললে হবে না, দা অ্যাবস্ট্রাক্ট অফ পুরাটা লাগবে, তাহলে কমন হবে, অফ সহ লাগবে, আদারওয়াইজ হবে না। না স্যার, ও যারা সকালে করতে পারবে না তারা, ও আচ্ছা আপনারা করবেন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। কালেক্টিভ নাউনের সাথে যদি কখনো এস বাই এস যুক্ত হয় তাহলে সেই কালেক্টিভ নাউনটাও কিন্তু কমন নাউন হয়ে যাবে, ওই যে প্রপার নাউনের মতো। প্রপার নাউনও কিন্তু আচ্ছা, সাগরিকা দাস সে প্রশ্নটা একটু বলি। সাগরিকা দাস চম্পা প্রশ্ন হচ্ছে, স্যার দ্য নেইল তো নির্দিষ্ট কে বোঝাচ্ছে, তাহলে সেটা কিভাবে কমন নাউন, প্রপার হবে না। আচ্ছা আপনি আমাকে বলেন তো, টিচার শব্দটা কমন না? সম্পা আমাকে বলেন টিচার শব্দটা কমন কিনা। তো আমরা যখন বলি এই টিচার, তখন কি এটাকে আপনি প্রপার নাউন বলেন? বা দা টিচার যখন বলেন তখন কি এটাকে প্রপার নাউন বলেন? এটা স্টিল কমন। সো কমন নাউনের আগে এ বা এন বসলেই সেটা যে প্রপার হয়ে যাবে এরকম তো কোনো কথা নেই। আপনি দেখেন স্টুডেন্ট, আপনি দেখেন গার্ল, গার্ল শব্দটা কি নাউন? কমন নাউন। আপনি যখন দ্য গার্ল বলেন অথবা গার্ল বলেন, এটা তো অন্য কিছু হয়ে যায় না। সো এই ক্ষেত্রে ইন দ্যাট কেস এটাকেও ঠিক সেম ভাবে হিসাব করতে হবে আপনাকে। যাই হোক যাই হোক, ও তিনটার ব্যাচে ক্লাস করতে চাইলে সবাই পারবে, সমস্যা নাই। ও তাহলে তো ভালো, তাহলে যুক্ত হয়ে, যদি সমস্যা না থাকে তিনটার ব্যাচে কি এরা ক্লাস করতে পারবে, কোনো সমস্যা নেই। ও কোনো সমস্যা নেই, তাহলে তিনটার ব্যাচে যুক্ত হয়ে আপনাদের সুবিধা হবে, লাভ হবে। যদি সমস্যা সুযোগ থাকে তিনটার ব্যাচে যুক্ত হয়ে। আচ্ছা আবার আরেকজন একই প্রশ্ন, আচ্ছা একই প্রশ্ন বারবার কেন করেন আমি তো বুঝি না, আপনারা একই প্রশ্ন কেন বারবার করেন? দা ম্যাটেরিয়াল প্লাস অফ সহ বলছি না আমি, শুধু দা প্লাস ম্যাটেরিয়াল তো বলি নাই, দা প্লাস ম্যাটেরিয়াল প্লাস অফ, আর বলতে পারবো না। একই প্রশ্ন বারবার করলে ভালো লাগে, একই প্রশ্ন এতবার করেন কেন? আচ্ছা কালেক্টিভ নাউনের সাথে এস বাই এস যুক্ত হলে সেটা কমন হবে, কোন কালেক্টিভের সাথে এস বাই এস যুক্ত হলে। ধরে নেওয়া যাক যদি কখনো আমরা কমিটি, কমিটি শব্দটা একটা কালেক্টিভ নাউন, কমিটি শব্দটা একটা কালেক্টিভ নাউন, যদি কখনো কমিটিকে আমরা কমিটিজ বলি, যদি কোনো কারণে ধরেন 5 কমিটিজ 6 কমিটিজ 8 কমিটিজ এই টাইপের, যদি কমিটি শব্দটাকে আমরা কমিটিজ করি, কমিটিজ করি, কি পড়াবেন? তিন টাইপ পড়াবো, হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, যেটা প্রাইমারি স্কুলে আমার মনে হয় হাজার হাজার আসছে, মানে প্রচুর আসছে আর কি। সো যদি সুযোগ থাকে জয়েন করি। আচ্ছা কমিটি শব্দটা একটু খেয়াল করেন, আমরা এখনো প্রোনাউন রয়ে গেছে, সময়ও খুব কম, বেশি সময় নাই। সো কমিটি শব্দটা দেখেন, কমিটি এইটার সাথে যখন আপনি এস যুক্ত করে প্লুরাল করবেন, কমিটিস করবেন, তখন এটাকে আমরা কমন নাউন বলবো। কোনো কালেক্টিভ নাউনের সাথে এস বা এস যুক্ত হলে সেই কালেক্টিভ নাউনটাও কমন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা অ্যাডজেক্টিভ গুলো কখনো কখনো নাউন হয়ে যায়, এটাও একটু ধরে, এটাও একটু মনে রাখবেন। কখনো কোনো অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে, অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে, অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভটা প্লুরাল হয়ে যায়। অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভটা প্লুরাল হয়ে যায়। মনোযোগ দেন, অ্যাডজেক্টিভের আগে দা থাকলে সেই অ্যাডজেক্টিভটা প্লুরাল হয়ে যায়। আমরা কোনো নাউনকে প্লুরাল করার জন্য নাউনের সাথে এস বা এস যুক্ত করি, কোনো নাউনকে প্লুরাল করার জন্য আমরা নাউনের সাথে এস বা এস যুক্ত করি, অ্যাডজেক্টিভকে প্লুরাল করার জন্য অ্যাডজেক্টিভের আগে আমরা দা ব্যবহার করি। আবার বলছি, অ্যাডজেক্টিভকে প্লুরাল করার জন্য আমরা অ্যাডজেক্টিভের আগে দা লিখি, এবং এবং এই অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভ থাকে না, এটাকে বলা হয় কমন নাউন, এবং এটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। কি বলেছি আবার বলছি, অ্যাডজেক্টিভকে প্লুরাল করার জন্য অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার করতে হয়, অ্যাডজেক্টিভকে প্লুরাল করার জন্য অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহার করতে হয়, সেই অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভ থাকে না, হয়ে যায় কমন নাউন। অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভ থাকে না, হয়ে যায় কমন নাউন। ধরে নেওয়া যায় পুয়ার, এই প্রশ্নটা যে কতবার আপনাদের পরীক্ষায় আসছে চিন্তা করতে পারবেন না। পুয়ার শব্দটা একটা অ্যাডজেক্টিভ বাই বার্থ, পুয়ার গরিব দরিদ্র অ্যাডজেক্টিভ। আপনি যখন বলছেন দা পুয়ার আর কামিং, দা পুয়ার আর কামিং, প্রথমত খেয়াল করবেন এখানে আর লিখতে হবে। কেন আর লিখতে হবে? কারণ পুয়ার একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহৃত হয়েছে,
এটা এখন প্লুরাল হয়েছে, সেইজন্য আমরা এখানে আর ব্যবহার করব। এটা হচ্ছে প্রথম কথা, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা আবার করব নিশ্চয়ই। দা পুয়ার অ্যাডজেক্টিভের আগে দা হয়েছে, এটা প্লুরাল হয়েছে। এই পুয়ারের নিচে আন্ডারলাইন করলে, এই পুয়ারের নিচে আন্ডারলাইন করে যদি জানতে চাওয়া হয় বলো পুয়ার শব্দটা কি, এখন কিন্তু আপনাকে উত্তর দিতে হবে ইটস আ কমন নাউন। এটা কিন্তু এখন আর অ্যাডজেক্টিভ নাই। মনে রাখবেন অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহৃত হয়ে যখন অ্যাডজেক্টিভটাকে প্লুরাল করা হয় তখন সেই অ্যাডজেক্টিভটা অ্যাডজেক্টিভ থাকবে না, সেটা হয়ে যাবে কমন নাউন। ধরে নেন যদি বলা হয় ব্রেইভ, ব্রেইভ মানে সাহসী, ব্রেইভ শব্দটা একটা অ্যাডজেক্টিভ, ব্রেইভ শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ব্রেইভ ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এখন পরীক্ষায় প্রশ্ন হতে পারে দা ব্রেইভ ওয়াজ না ওয়ার, the brave was নয়া, বলেন তো আগে brave was হবে না ওয়ার হবে? the brave, brave একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে দা বসছে, অ্যাডজেক্টিভটা প্লুরাল হয়ে গেছে। এখন এখানে আর ওয়াজ লেখা যাবে না, কি লিখতে হবে? ওয়ার, ওয়াজ না। এখন এই ব্রেভ শব্দটাকে আমরা আর অ্যাডজেক্টিভ বলতে পারবো না, এটাকে বলতে হবে প্লুরাল কমন নাউন অথবা সিম্পলি কমন নাউন। তার মানে আপনাকে যদি কখনো প্রশ্ন করা হয় বা জিজ্ঞেস করা হয় বা জানতে চাওয়া হয় বলো তো যে অ্যাডজেক্টিভ গুলো নাউন হতে পারে কিনা, অ্যাডজেক্টিভ গুলো নাউন হতে পারে কিনা, অ্যানসার হচ্ছে ইয়েস, an adjective can be changed into a noun। অ্যাডজেক্টিভ গুলো নাউন হতে পারে। কিভাবে হতে পারে? অ্যাডজেক্টিভের আগে দা ব্যবহৃত হয়ে যদি প্লুরাল বোঝানো হয়, বহুবচন করা হয়, বোঝানো হয়, তখন অ্যাডজেক্টিভ গুলো কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। কেউ স্ক্রিনশট নিতে চাইলে নেন। স্ক্রিনশট নিতে চাইলে নেন। So now let's have a talk on pronouns. Pronoun থেকে তিনটা বা চারটা pronoun থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন হয়, সেই pronoun গুলো একটু দেখে নিব। প্রথমত প্রোনাউনের প্রাথমিক বিষয়গুলো একটু জেনে নেন, প্রাথমিক বিষয়গুলো, বেসিক বিষয়গুলো। প্রথম কথা যদি আমি বলি, স্যার 6:30 কি আজকে ক্লাস হবে না? হ্যাঁ হবে তো, 6:30 তো এখন যেটা হচ্ছে সেটাই হবে। 6:30 যে ক্লাস হবে সেটা এখন যা হচ্ছে তাই হবে, বাট 3টায় সম্ভবত নিউ ব্যাচ ফার্স্ট ক্লাস হবে। দ্যাটস ওয়াই 3টায় হবে আপনাদের আইডেন্টিফিকেশন অফ পার্সন স্পিচ। আপনাদের গ্রুপে নিশ্চয়ই রুটিন দেওয়া আছে অথবা সিলেবাস দেওয়া আছে, সেখান থেকে দেখে নেন, সেখানে লেখা আছে। 3টাতে থাকতে বলেছি বিকজ অফ আইডেন্টিফিকেশনটা ইম্পর্টেন্ট অনেক বেশি আপনাদের, বিশেষ করে যারা প্রাইমারি স্কুলের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বলেছি, সেটা বেশি গুরুত্বপূর্ণ। সেই জন্য বলেছি যদি পারা যায় সেখানে থাকার চেষ্টা করবেন, বিশেষ করে যারা খুবই উইক একেবারে। কেউ কেউ আছেন হয়তো বিসিএস এরও কোচিং করেছেন, যেমন কেউ কেউ বললেন আমাকে দেখেছেন এর আগে অনেক, তারা হয়তো কিছুটা এগিয়ে আছেন, কিন্তু যারা একেবারেই মানে কি বলা যায় মানে খুবই কম পারেন, একেবারেই জানেন না, তাদেরকে বলছি 3টা ক্লাসটা যদি কোনো সমস্যা না থাকে তাহলে জয়েন করুন। কতক্ষণ ক্লাস হবে? কেন আপনারা জানেন না কতক্ষণ ক্লাস হয়? এগুলো বলে শুধু শুধু সময় নষ্ট করছেন। ওকে ঠিক আছে। প্রোনাউন, ইন্টেনসিভ নাউন সম্পর্কে জেনে আপনার লাভ নাই, আপনি প্রাইমারি স্কুলে পরীক্ষা দিবেন, প্রাইমারি স্কুলে যা তা নিয়ে বলেন, ইন্টেনসিভ নাউন আপনার জানতে হবে না। দিস ইজ আ ক্লাস অফ প্রাইমারি স্কুল। বিসিএস বা অন্য কিছু হলে বলতাম, বাট এটা প্রাইমারিতে এগুলোর কোনো দরকার না, এগুলো প্রশ্ন করবেন না। আচ্ছা প্রোনাউনে আসেন। প্রোনাউনের সহজ কথা যদি বলি, স্বাভাবিক কথা যদি বলি, একেবারে সংক্ষিপ্ত কথা যদি বলি, তাহলে প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, ইউজড ইনস্টেড অফ নাউন। প্রোনাউন শব্দটা হচ্ছে একটা পার্টস অফ স্পিচ যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। নাউনের পরিবর্তে হ্যাঁ যদি করে থাকেন তাহলে করার দরকার নেই, যারা করেছেন তাদের দরকার নেই, ক্লাস যারা করেছেন তাদের করার দরকার নেই, অথবা যদি মনে করেন করেছি আবার করব, ইটস আপ টু ইউ। ওকে, মানে এটা এমন না যে ইউ আর বাউন্ড টু অ্যাটেন্ড, মানে এমন না যে আপনি বাধ্য করার জন্য। আমি বলেছি ইফ ইউ হ্যাভ দ্য অপরচুনিটি, ইফ ইউ হ্যাভ দ্য পটেনশিয়ালিটি, আপনার যদি সুবিধা থাকে, সুযোগ থাকে, তাহলে ইউ ক্যান জয়েন। আমি এটা এরকম বলি না যে ইউ মাস্ট জয়েন অর
ব্লা ব্লা ব্লা, আমি এরকম কিছু বলি নাই। যদি আপনি মনে করেন আপনি চান, তাহলে ইউ ক্যান জয়েন। ওকে, সো প্রোনাউনের বেসিক কথা হচ্ছে ইনস্টেড অফ নাউন। পাঞ্জাবিটা খুব সুন্দর লাগছে। এইসব কমেন্ট এখন করার বয়স তো আমার নেই, পড়ারও বয়স নেই, সো এইসব কমেন্ট এখন আর ভালো লাগে না। আর পাঞ্জাবি ভালো হলে আমার কি, আমাকে তো ভালো বললেন না, মানে আমাকে সুন্দর লাগছে তো বললেন না, পাঞ্জাবিকে সুন্দর বললে পাঞ্জাবিকে বলেন, আমাকে বলেন কেন? পাঞ্জাবিকে বলেন যে ইউ আর কিউট, আমাকে বলে লাভ আছে? আমাকে আমারটা বলবেন, পাঞ্জাবি তো আমি না, আমার মধ্যে তো পাঞ্জাবি না। যাই হোক, ওগুলো ভিন্ন কথা। এখন শুনেন, প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই প্রনাউন। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হবে সেটাকে আমরা কি বলবো? প্রনাউন বলবো। এটা হচ্ছে প্রথম কথা, নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই প্রনাউন। The parts of speech used instead of a noun is called pronoun. এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে প্রনাউন কিন্তু 8 ভাগে বিভক্ত, 8 টাইপস। 8 টাইপস প্রনাউন 8 প্রকার। নাম্বার 1 হচ্ছে পার্সোনাল প্রনাউন। পার্সোনাল মনে রাখাটা জরুরি। আপনারা যারা প্রাইমারির প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রনাউন পার্সোনাল। পার্সোনাল প্রনাউন ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক প্রনাউন। ব্যক্তিবাচক প্রনাউনটাকে আমরা পার্সোনাল প্রনাউন বলি। পার্সোনাল প্রনাউন, পার্সন মানে ব্যক্তি। প্লিজ একটু কমেন্ট আজেবাজে করা থেকে বিরত থাকেন, কারণ আপনাদেরই সময় যাবে। আমি কিন্তু 1.5 ঘন্টার পরে 1 মিনিটও নাই, 1.5 ঘন্টা শেষ, আমি ওই যে ক্লাসের যেটা আছে সেটা পড়াবো। সো এখন আপনারা যদি কমেন্ট করে সময় নিতে চান, আমার কোনো সমস্যা নেই। আপনারা যদি বলেন স্যার 1.5 ঘন্টা, তো 1.5 ঘন্টা আপনি নিচে গিয়ে শেষ করেন, নো প্রবলেম, আমার সমস্যা কি? আমি 1.5 ঘন্টা শেষ করবো, টাকা পাবো, আমার কথা শেষ। সুতরাং ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু এনিথিং। 1.5 ঘন্টায় যা খুশি ইউ ক্যান। ঠিক আছে না? এখন কমেন্ট কিছু তো ইম্পর্টেন্ট আছে, এখন ওই দিকে চোখ গেলে ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্ট সবগুলোর দিকেই তো চোখ যায়। কথা বুঝলেন নাই? মানে এক হচ্ছে হয় আমি টোটালি কমেন্ট পড়বোই না, আরেক হচ্ছে পড়বো। এখন পড়তে গেলে ভালোটা পড়তে গেলে নিচে দিয়ে তো আরেকটা আসছে, এখন ওদের দিকে চোখ যায়। আর যাই হোক, পার্সোনাল প্রনাউন ব্যক্তিবাচক। মাথাটা একটু ঠান্ডা করে শুনেন, যে প্রনাউনটা ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয় সেটাই পার্সোনাল প্রনাউন। যে প্রনাউনটা ব্যক্তিবাচক, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন তো আজকের আলাপ না, কাউন্টেবল আনকাউন্টেবল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলাপ। ওকে, পার্সোনাল প্রনাউন হচ্ছে ব্যক্তিবাচক প্রনাউন, অর্থাৎ ব্যক্তির পরিবর্তে যে প্রনাউনটা ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি পার্সোনাল প্রনাউন। ব্যক্তির পরিবর্তে যা বসে তাই পার্সোনাল প্রনাউন। পার্সোনাল প্রনাউন 3 ভাগে বিভক্ত। নাম্বার 1 হচ্ছে ফার্স্ট পারসন, যেটাকে আপনারা চিনেন সবাই, যেগুলো আই, উই ইত্যাদি। নাম্বার 2 হচ্ছে সেকেন্ড পারসন, এটাও জানেন, ইউ অথবা ইউরস ইত্যাদি। আর নাম্বার 3 হচ্ছে থার্ড পারসন, যেটাকে আমরা হি, শি ইত্যাদি বলি। এখন এই যে পার্সোনাল প্রোনাউন গুলো আছে, ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত সর্বনামগুলো আছে, ব্যক্তিবাচক যে সর্বনামগুলো আছে অথবা এই যে পার্সোনাল প্রোনাউন যেগুলো আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এগুলোর জন্য কিন্তু কিছু বিশেষ নিয়ম আছে যেগুলো পরীক্ষা আসতে পারে। এই নিয়মগুলো আপনাদের প্রত্যেকের ভালোভাবে জানা উচিত। প্রথম নিয়মটা, আচ্ছা প্রথম নিয়মটা বলার আগে আপনারা সাবজেক্ট এবং অবজেক্ট তো নিশ্চয়ই চিনেন। যেমন আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, উই হচ্ছে সাবজেক্ট, আস হচ্ছে অবজেক্ট। এটা তো জানেন বোধহয় সবাই, নাকি? হি হচ্ছে সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট, শি হচ্ছে সাবজেক্ট, হার হচ্ছে অবজেক্ট। এগুলো নিশ্চয়ই মোটামুটি আমরা জানেন। আচ্ছা, না জানলে এখানে আপাতত আছে, দেখেন যে রুলগুলো আমি জানাতে চাই। প্রথম রুল হচ্ছে, যদি কোথাও বি ভার্ব থাকে, মনে রাখবেন, যদি কোথাও বি ভার্ব থাকে তাহলে তারপরে আপনি যে পার্সোনাল প্রোনাউনটা লিখবেন সেই পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট ফর্মটা লিখবেন। অর্থাৎ যদি কোথাও বি ভার্ব থাকে, লেডিস এন্ড জেন্টলম্যান, যদি কোথাও বি ভার্ব থাকে তাহলে আপনি যদি তারপরে আই অথবা বি লিখবেন, এটা নিয়ে যদি আপনাকে গ্যাপ দিয়ে দেওয়া হয়, আপনার অবশ্যই আই লিখতে হবে, কারণ বি ভার্বের পরে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট ব্যবহৃত হবে। তার মানে বি ভার্ব আছে, তারপরে আপনি হিম লিখবেন না, আপনাকে লিখতে হবে হি। বি ভার্ব থাকলে তারপরে আপনি হার লিখতে পারবেন না, লিখতে হবে শি। মি লিখতে পারবেন না, লিখতে হবে আই। বি ভার্ব থাকলে, আবার বলছি, বি ভার্ব থাকে, ও কোনায় লিখলে দেখা যায় না,
বোর্ডে আমি করি রিপোর্ট I, me, he, him, we, us, she, her. আচ্ছা আপনারা আমাকে বলেন বিভাগ ছিলেন বিভাগ 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 ছিলেন কিনা আচ্ছা না চিনেন আমি লিখেছি বিভাগ 8টা am is are was were be দেখা যাচ্ছে was were be being been একটু মনোযোগ দেন কি বলেছি বিভাগ হচ্ছে 8টা বিভাগ হচ্ছে 8টা am is are was were be being been এই 8টা বিভাগের আচ্ছা আমাদের আরো দায়িত্বশীল কমেন্ট করা উচিত প্রত্যেকেরই যাই হোক এগুলো আপনাদের ব্যাপার আপনারা যত পারেন মারামারি ঝগড়াঝাটি করেন আমারে ফাঁসায়েন না আমাকে মিলায়েন না নিজেরা যত পারেন ঝগড়াঝাটি করেন বিভাগ হচ্ছে 8টা am is are was were be being been এই 8টা ভাগকে একসাথে কি বলা হয় বিভাগ বলা হয় আর এই বিভাগের পরে যদি তুমি কোনো পার্সোনাল প্রোনাউন ব্যবহার করো তাহলে তাতে সাবজেক্ট ফর্ম লিখবা অর্থাৎ তুমি এই বিভাগগুলোর পরে মি লিখতে পারবে না আই লিখতে হবে হিম লিখতে পারবে না হি লিখতে হবে আস লিখতে পারবে না উই লিখতে হবে মনে থাকবে কথাটা আচ্ছা নাম্বার 1 গেল এটা নাম্বার 2 বিভাগ ছাড়া অন্য আর যে ভাগগুলো আছে আদার ভাগ অন্য যে ভাগগুলো আছে তাদের পরে তুমি পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট লিখবা বিভাগ ছাড়া অন্য যে ভাগগুলো আছে তাদের পরে অবজেক্ট লিখবা আচ্ছা নাম্বার সি যদি কোথাও তুমি দেখো যে প্রেপোজিশন আছে প্রেপোজিশন যদি কোথাও থাকে তাহলে প্রেপোজিশনের পরেও তোমার পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট ফর্মটাই তোমাকে লিখতে হবে আচ্ছা উদাহরণ দিব আপনারা কি কোনো স্ক্রিনশট নিতে চান নিতে চাইলে না আমি মুছবো উদাহরণ লিখতে হবে এটা মুছে ফেলবো তুমি ক্লাসে আছো দেখতেছো সাউন্ড ক্লিয়ার সো এখন আমি দুই একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি একটু খেয়াল করবেন সবাই একটু খেয়াল করবেন ধরেন যদি এটা বলা হয় it is I অথবা me who am to blame অসংখ্যবার পরীক্ষায় এই প্রশ্নটা আসছে it is I অথবা me who am to blame it is I অথবা me খেয়াল করেন বিভাগ আছে কি পড়িয়েছি বিভাগ আছে কি পড়িয়েছি দেখেন বিভাগের পরে পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট বিভাগের পরে পার্সোনাল প্রোনাউন সাবজেক্ট it is I না me সাবজেক্টটা লাগবে I me নয় got the point have you got the point who home এর ব্যবহার খুব প্রবলেম হয় ওখানে আসি না আসতে হবে তো রিলেটিভ প্রোনাউন আসি ওখানে আসি তাহলে পাবেন আচ্ছা যদি বলা হয় if I had been he or him ইত্যাদি if I had been he or him তাড়াতাড়ি বলেন if I had been আছে been be verb am is or was or be being been আটটা বলেছি be verb তারপরে পার্সোনাল প্রোনাউনের সাবজেক্ট so he not him if I had been he him নয় be verb এর পরে সাবজেক্ট এবার আসেন আমি যদি বলি let Mina and I অথবা me go there let Mina and I or me go there আমাকে এবং মিনাকে সেখানে যেতে দাও এটা দেখেন let বিভাগ না অন্য ভাগ খেয়াল করেন let বিভাগ নাকি অন্য ভাগ let একটা ভার্ব বিভাগ ব্যতীত অন্য ভাগ বিভাগ ছাড়া অন্য ভাগ আমরা বলেছি অন্য ভাগ আদার ভার্বের পরে পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট অন্য যে ভাগগুলো আছে তাদের পরে অবজেক্ট তাহলে let বিভাগ না অন্য ভাগের পরে অবজেক্ট লিখতে হবে me I নয় আমরা বলি না let me finish let me go let us ইত্যাদি সো বিভাগ ছাড়া অন্য যে ভাগগুলো থাকবে তাদের পরে আমরা অবজেক্ট ফর্ম লিখব আচ্ছা যদি এটা বলা হয় between you
and me dot 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 কিছু একটা আছে সেটা লিখলাম না সরি আমি তো me লিখে দিলাম তাহলে I or me between I or me it is dash ইত্যাদি দেখেন between একটা preposition between একটা preposition আমরা বলেছি preposition থাকলে তারপরে object preposition থাকলে তারপরে personal pronoun এর object so between is a preposition between একটা preposition preposition এর পরে আমরা কি বলছি object so এই ক্ষেত্রে আমাকে বলতে হবে me I নয় পার্সোনাল প্রোনাউনের নিয়মগুলো ভালো করে বুঝতে হবে খুব ভালো করে বুঝতে হবে আপনাদেরকে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন এখানে যদি একজনও না বুঝে থাকেন তাহলে জানান আমি একটু আবার বলবো কিন্তু এটা বুঝা মানে এটা লাগবে আপনাদের পরীক্ষার জন্য একজনও যদি থাকেন বুঝেন নাই তাহলে নিচে লিখেন যে স্যার আমি বুঝতে পারি নাই তাহলে আমি আরেকবার বলবো আর বুঝলে জাস্ট সিম্পলি বলেন বুঝছি তাহলে পরের প্রসঙ্গে যাব আরেকবার বুঝেন স্ট্রাকচার গুলো মুখস্থ করবেন বিভাগ থাকলে তারপরে সাবজেক্ট বিভাগ থাকলে তারপরে সাবজেক্ট আর অন্যান্য ভাব থাকলে অবজেক্ট প্রিপোজিশন থাকলে তারপরে অবজেক্ট প্রথম বাক্য ইট ইজ আই নিয়েছি মি নয় কেন আই নিলাম কারণ ইজ বিভাগের পরে সাবজেক্ট ইফ আই হ্যাড বিন হি নিয়েছি কেন কারণ বিন একটা বিভাগের পরে সাবজেক্ট let Mina and me let একটা verb বিভাগ ছাড়া অন্য ভার্বের পরে অবজেক্ট সেজন্য me between you and me between একটা prepositionের পরে অবজেক্ট that's why me সবাই খালি বুঝছেন বলেন কিন্তু আমাকে তো কেউ থ্যাংক ইউ বলেন না এটা তো বলেন না যে স্যার বুঝছি থ্যাংক ইউ আপনাকে সবাই খালি বুঝছেন বলেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দিতে হবে ওকে পরের প্রসঙ্গ পার্সোনাল প্রোনাউনের বিন্যাস থেকেও কিন্তু আপনাদের পরীক্ষায় প্রশ্ন হয়েছে পার্সোনাল প্রোনাউনের বিন্যাস কিভাবে পার্সোনাল প্রোনাউনটাকে বিন্যাস করবেন অর্থাৎ কিভাবে লিখবেন সেই ক্ষেত্রে মনে রাখবেন 231 জেনারেল কনস্ট্রাকশন হলে 231 স্বাভাবিকভাবে জেনারেল কনস্ট্রাকশন বোঝাতে 231 অর্থাৎ প্রথমে সেকেন্ড পারসন তারপর থার্ড পারসন এবং তারপরে ফার্স্ট পারসন second person third person first person আবার বলছি yes এই আটটাই বিভাগ আর নেই অন্যগুলো আপনি হয়তো ভুল করে have has কে বিভাগ বলেন সেগুলো have verb তারপরে বিভাগে আটটাই এটার বাইরে বিভাগ নেই আচ্ছা জেনারেল কনস্ট্রাকশন বোঝালে পার্সোনাল প্রোনাউন কে লিখতে হবে 231 সেকেন্ড পারসন থার্ড পারসন ফার্স্ট পারসন 231 জেনারেল স্বাভাবিকভাবে পার্সোনাল প্রোনাউন বসানোর ক্ষেত্রে 231 বসাবেন কিন্তু আপনি যদি অপরাধ বুঝান সেই ক্ষেত্রে লিখবেন 123 যদি অপরাধ জনিত কিছু বোঝানো হয় ক্রিমিনাল অ্যাক্টিভিটি গিলটি অর ক্রিমিনালিটি বা ক্রিমিনাল অ্যাক্টিভিটি যদি বোঝানো হয় ক্রিমিনাল অ্যাক্টিভিটি অথবা গিলটি জনিত কিছু বোঝানো হলে বিন্যাসটা হবে 1 2 3 123 বাট জেনারেলি আপনি যখন লিখবেন তখন বিন্যাসটা হবে 2 3 1 জেনারেল স্বাভাবিকভাবে বলবেন যেমন ধরেন আপনি যদি বলেন আই ইউ এন্ড হি আর গোইং আই ইউ এন্ড হি আর গোইং এখানে আর হবে তো এটা তো জানেন আর হয়েছে কেন কারণ সাবজেক্টটা প্লুরাল আই ইউ হি তিনজন আচ্ছা গোইং এটা কি জেনারেল কনস্ট্রাকশন নাকি ক্রিমিনাল অ্যাক্টিভিটি গোইং যাচ্ছি হেডের পরে বসে নাই এনএসপি ইমরান আপনি হেডের পরে বসে নাই ওই বাক্যটা দেখেন হেড বিন এর পরে বসছে বিন বি ভার্বটা হচ্ছে বিন তারপরে বসছে হেডের পরে না হেডের পরে বিন আসছে এনএসপি ইমরান আপনি আবার ভালো করে দেখেন ওটা হেড বিন ছিল শুধু হেড না হেডের পরে বিন আছে আচ্ছা আই ইউ এন্ড হি আর গোইং এখানে বাক্যটা হবে না কেন হবে না দেখেন মানে জেনারেল কনস্ট্রাকশন এখানে কোনো অপরাধজনিত কিছু নেই ক্রিমিনাল অ্যাক্টিভিটি নেই ইন দিস কেস আমরা বলেছি 231 231 তাহলে প্রথমে লিখতে হবে আপনাকে ইউ তারপরে বলতে হবে হি তারপরে বলতে হবে এন্ড আই আর গোইং ইউ হি এন্ড আই আর গোইং এখন যদি কোনো কারণে আপনি বলেন যে স্যার আমার কাছে তো ইউ নাই তাহলে ইউ বাদ হি এন্ড আই লিখতে হবে যদি বলেন যে স্যার আমার কাছে তো হি নাই তাহলে হি বাদটা লিখতে হবে ইউ এন্ড আই অর্থাৎ যেটা না থাকবে সেটা বাদ কিন্তু জেনারেল কনস্ট্রাকশন আপনি সব সময় 231 লিখবেন 2 নাই তাহলে 31 লিখেন 3 নাই তাহলে 21 লিখেন অথবা 1 নাই তাহলে 23 লিখবেন কনস্ট্রাকশন এটার বাইরে কোনো ভাবে যাওয়া যাবে না আচ্ছা এটা হলো একটা এখন যদি আমি বলি ধরেন এইভাবে যদি বলি ইউ হি এন্ড আই আর ক্রিমিনালস
ইউ হি এন্ড আর ক্রিমিনালস, আমি তুমি এবং সে অপরাধী। এখন হইছে এটা কি জেনারেল অ্যাক্টিভিটি না অপরাধ? জেনারেল অ্যাক্টিভিটি নেই, এখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে। সো ইন দিস কেস আমাকে বলতে হবে আই ইউ এন্ড হি, আই ইউ এন্ড হি আর ক্রিমিনালস। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। স্বাভাবিকভাবে পার্সোনাল প্রোনাউনের বিন্যাস হয় 2 3 1 231, আর অপরাধজনিত কিছু বোঝানো হলে সেক্ষেত্রে লিখতে হবে 1 2 3। অপরাধজনিত কিছু বোঝালে সেক্ষেত্রে লিখতে হবে 1 2 3। Now let's have a talk on relative pronoun. Relative pronoun, সোজা কথা মনে রাখবেন, রিলেটিভ প্রোনাউন এর সবসময় একটা অ্যান্টিসিডেন্ট থাকে। যে প্রোনাউনের একটা অ্যান্টিসিডেন্ট থাকে সেটাই রিলেটিভ প্রোনাউন। যে সকল স্যার ভার্ব কি সবসময় প্লুরাল? কিসের ভার্ব? কোন ভার্ব সবসময় প্লুরাল? আমি বুঝতে পারি নাই। ও সাবজেক্ট প্লুরাল হলে তো ভার্ব প্লুরাল হবেই। একাধিক পার্সোনাল প্রোনাউন এক্ষেত্রে ভার্ব কি সব? ইয়েস ইয়েস, একাধিক পার্সোনাল প্রোনাউন হলে তো ভার্ব প্লুরাল হবে, কিন্তু এক্ষেত্রে বিভিন্ন নিয়ম আছে, এক্সেপশন আছে। সেটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাস তো হয় নাই, না হলে সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে বুঝতে পারবে। আচ্ছা, আরেকজন বলছে বুঝতে পারি না, এটা তো সহজ ছিল, কেন বুঝতে পারি না? যদি আপনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি বোঝান, ক্রিমিনাল অপরাধজনিত কিছু বোঝান, তাহলে 1 2 3 লিখবেন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, অ্যান্টিসিডেন্টটা আসছে, একটু ওয়েট করুন, আমরা এর আগেরটাতে আছি। আর আরেকটা হচ্ছে আপনি যদি স্বাভাবিক অ্যাক্টিভিটি বোঝান 2 3 1, আর অপরাধজনিত বোঝালে 1 2 3। আচ্ছা, যদি আবারও না বুঝেন ভিডিওটা আরেকবার শুনেন তাহলে বুঝে যাবে। রিলেটিভ প্রোনাউন সোজা কথা হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট থাকে। রিলেটিভ প্রোনাউনের একটা অ্যান্টিসিডেন্ট থাকবে, অ্যান্টিসিডেন্ট। এখন অ্যান্টিসিডেন্ট মানে কি? অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্ববর্তী অংশ, পূর্ববর্তী নাউন অথবা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। অর্থাৎ অ্যান্টিসিডেন্ট হচ্ছে রিলেটিভ প্রোনাউনের সাথে সম্পর্কযুক্ত পূর্ববর্তী নাউন বা প্রোনাউন। এখন রিলেটিভ প্রোনাউন পৃথিবীর সব ওয়ার্ড রিলেটিভ প্রোনাউন হিসেবে সাধারণত ব্যবহৃত হয় না। কিছু ওয়ার্ড ফিক্সড আছে, হু, হোম, হুইচ, হোয়াট, হুজ, দ্যাট। এই শব্দগুলো হু, হোম, হুইচ, হোয়াট, হুজ, দ্যাট, এই শব্দগুলোর যদি অ্যান্টিসিডেন্ট থাকে, এই শব্দগুলোর যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে এই শব্দগুলোকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। আমি আবার বলছি, হু, হোম, হুইচ, হোয়াট, হুজ, দ্যাট, এই শব্দগুলোর যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে এই শব্দগুলোকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। You Suleiman, I shall be punished. কোশ্চেন ঠিক আছে, এটা তো প্রশ্ন না। You Suleiman, I, হ্যাঁ আপনার সাজানো ঠিক আছে, কিন্তু কিন্তু এটা তো প্রশ্ন না। আচ্ছা, who, whom, which, what, whose, that, এই শব্দগুলোর যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে এদেরকে আমরা রিলেটিভ প্রোনাউন বলবো। অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী নাউন বা প্রোনাউন। ধরে নেন যদি আমরা এইভাবে বলি, যেমন একটু আগে আমরা একটা সেন্টেন্স লিখেছিলাম এরকম, it is I who am to blame. It is I who am to blame. এটা আমি যাকে দোষ দেওয়া যায় বা যাকে অপরাধী হিসেবে চিন্তা করা যায়। একটু খেয়াল করেন, এই হু মানে আই কিনা, হু মানে আই কিনা, এটা বলেন। ইট ইজ আই হু am to blame. হু মানে আই কিনা, এটা আমি যাকে দোষ দেওয়া যায়। যাকে মানে কি? আই না? বলেন, যে মানে তো আই, তাহলে হু মানে আই, অ্যান্টিসিডেন্ট হচ্ছে পূর্ববর্তী অংশ, তার মানে হু দ্বারা যাকে বোঝানো হচ্ছে পূর্ববর্তী নাউন বা প্রোনাউন, আইটা একটা প্রোনাউন। সো এই হু এর পূর্ববর্তী অংশ, এই পূর্ববর্তী অংশ আইটাকে বলা হচ্ছে হু এর একটা অ্যান্টিসিডেন্ট। যারা অ্যান্টিসিডেন্ট নিয়ে কনফিউজ ছিলেন তারা অ্যান্টিসিডেন্ট বুঝছেন কিনা? অ্যান্টিসিডেন্ট হচ্ছে পূর্ববর্তী অংশ, রিলেটিভ প্রোনাউনের সাথে সম্পর্কযুক্ত পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন থাকবে সেটাই অ্যান্টিসিডেন্ট। সো হু দ্বারা আমরা আইকে বোঝাচ্ছি, আপাতত এটা বলেন আইটা হু এর অ্যান্টিসিডেন্ট, বুঝছেন কিনা? ওকে, যদি বুঝে থাকেন তাহলে এখন এটা বুঝে নেন এই হুটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন, কারণ এটার একটা অ্যান্টিসিডেন্ট আছে
কারণ এটা একাধিক ক্লজকে যুক্ত করছে, কারণ এটা আমাদের লিস্টে আছে হু। সোজা কথায় আপনি মনে রাখবেন যে প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট থাকে সেটাই রিলেটিভ প্রোনাউন, যে প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট থাকে সেটাই রিলেটিভ প্রোনাউন। মাথায় ঢুকছে? অ্যান্টিসিডেন্ট থাকে রিলেটিভ প্রোনাউন, অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী অংশ, ওটা থাকতে হবে। সম্পর্কযুক্ত পূর্ববর্তী নাউন বা প্রোনাউন, ওটা না থাকলে হবে না। যে প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট থাকবে সেটাই রিলেটিভ প্রোনাউন। মাথায় ঢুকছে? Who are you? এটা দেখেন, হয় একজন প্রশ্ন করেছে হয় রিলেটিভ প্রোনাউন না, হয় রিলেটিভ প্রোনাউন না, এগুলো রিলেটিভ অ্যাডভার্ব। চারটা ওয়ার্ড এখান থেকে বাদ দিবেন। একটা হচ্ছে when, ওখানে তো দেখা যায় না। একটা হচ্ছে when, যিনি প্রশ্ন করেছেন তার জন্য বলছি। একটা হচ্ছে where, why, how। এই শব্দগুলো রিলেটিভ প্রোনাউন না, এগুলো রিলেটিভ অ্যাডভার্ব। সো when, where, why, how এগুলো কেয়ারফুল থাকবেন। এখানে who whom লেখা হয়েছে, তার মানে when, where আছে না, তা না। who whom আছে, বাট when, where, why, how এগুলো রিলেটিভ না, এগুলো রিলেটিভ অ্যাডভার্ব। এগুলো সবগুলো অ্যাডভার্ব, নট প্রোনাউন। যিনি প্রশ্ন করেছেন তাকে বললাম। আচ্ছা, এবার আসেন এই বাক্যটা দেখেন, হু আর ইউ, এই সেন্টেন্সটা দেখেন। আচ্ছা আমাকে বলেন তো এই হু এর কোনো অ্যান্টিসিডেন্ট আছে? নাই। হু এর কোনো অ্যান্টিসিডেন্ট নাই, তার পূর্বে তো কিছুই নাই। এবং হু দ্বারা প্রশ্ন হয়েছে, হু দ্বারা প্রশ্ন হয়েছে বিধায় এই হু শব্দটাকে আমরা বলি ইন্টারোগেটিভ প্রোনাউন। তার মানে আরেকটা প্রোনাউন আছে যেটাকে আমরা বলি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ আছে আরেকটা প্রশ্ন, আরেকটা প্রোনাউন আছে যেটাকে আমরা বলি ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ প্রোনাউনের কোনো পূর্ববর্তী অংশ থাকে না, কোনো অ্যান্টিসিডেন্ট থাকে না, কিন্তু এবং ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয়। যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয়, এই যে শব্দগুলো দ্বারা হু, হোম, হুইচ, এগুলো দ্বারা যদি প্রশ্ন করা হয় এবং এগুলোর যদি কোনো অ্যান্টিসিডেন্ট না থাকে, তাহলে এদেরকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। আমি আরো একটু ক্লিয়ার করছি। হোয়াট, হু, হোম এই শব্দগুলোর যদি অ্যান্টিসিডেন্ট থাকে তাহলে তারা রিলেটিভ প্রোনাউন, কিন্তু হোয়াট, হু, হোম এই শব্দগুলোর যদি অ্যান্টিসিডেন্ট না থাকে এবং এদের দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে এগুলো হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। তার মানে কি? মানে হচ্ছে ধরেন আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? দেখেন ভালো করে, হোয়াট ইজ ইউর নেম দ্বারা এই ওয়ার্ড দ্বারা আমরা কি করছি? প্রশ্ন করছি। ইন দিস কেস ওয়ার্ডকে আমরা বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্ন জিজ্ঞাসিত হয়েছে ওয়ার্ড দ্বারা। এখন আমি যদি বলি আই ডিড, যদি বলি আই ডিড দ্য ওয়ার্ক what you said to do, I did the work what you said to do, আমি সেই কাজটি করেছিলাম যেটা তুমি করতে বলেছিলে, সেই কাজটি আমি করেছিলাম যেটা তুমি করতে বলেছিলে। দেখেন তো আপনারা ওয়ার্ড দ্বারা কি প্রশ্ন জিজ্ঞাসিত হয়েছে? ভালো করে দেখেন ওয়ার্ড দ্বারা কোনো প্রশ্ন হয়েছে কিনা এবং what এর কোনো অ্যান্টিসিডেন্ট আছে কিনা। দেখেন I did the work what you said to do, আমি সেই কাজটি করেছি যেটা তুমি করতে বলেছিলে, এই ওয়ার্ড দ্বারা প্রশ্ন হয় নাই। দ্বিতীয়ত what মানে the work, কাজটি, I did the work, আমি কাজটি করেছিলাম যেটা তুমি করতে বলেছো, যেটা মানে কোনটা? কাজটা, আমি সেটা করেছিলাম যেটা তুমি করতে বলেছো। সো what এর অ্যান্টিসিডেন্ট আছে কে? the work, অ্যান্টিসিডেন্ট। দ্যাটস ওয়াই এই ওয়ার্ডকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন, কিন্তু এই ওয়ার্ডকে আমরা বলছি ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ এটা দ্বারা প্রশ্ন হয়েছে, এটার কোনো অ্যান্টিসিডেন্ট নাই। হ্যাভ ইউ গট দ্য ক্লিয়ার কনসেপ্ট? তাড়াতাড়ি বলেন ক্লিয়ার কিনা। ডিমান্ড হু হোম এখন আসি না, একটু সময় দেন না রে বাবা, একটু ওয়েট করেন। আপনারা মানে ক্লিয়ার ইন্টারোগেটিভ এবং রিলেটিভের বিষয়টা ক্লিয়ার কিনা? আচ্ছা, হু এবং হোমের যে বিষয়গুলো, হু এবং হোমের বিষয়গুলো সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। হু এবং হোম, অনেকে প্রশ্ন করেছেন হু এবং হোম নিয়ে ঝামেলা, তাদের জন্য সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করে না, বুঝার চেষ্টা করে। আচ্ছা, ক্লাস যদি আমার 10 মিনিট বেশি লাগে, অসুবিধা আছে? Will you allow me if I need 10 minutes more?
10 or 15 মিনিট যদি লাগে আমাকে কি আপনারা অ্যালাউ করবেন যদি 10 মিনিট বেশি পড়াই? না সমস্যা নাই। আয়েশা আফরিন বলেছে আচ্ছা ওকে জি না ঠিক আছে থ্যাংক ইউ হু এবং হোমের ব্যবহারের জন্য সবসময় মনে রাখবেন সাবজেক্ট। আচ্ছা ফাইনাইট ভার্ব চিনেন আপনারা সবাই? ফাইনাইট ভার্ব চিনেন? ফাইনাইট ভার্ব और मेन वर्ब और যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় ফাইনাইট ভার্ব। আচ্ছা সংক্ষেপে বলছি, সব সংক্ষেপে বলছি। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে সেই ভার্ব যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায়। আচ্ছা তুমি বলো তো আই কেম, এটা কোন টেন্স? আই কেম হিয়ার কোন টেন্স? এটা ফার্স্ট টেন্স। কিভাবে বুঝলা? কেম লিখে। তাহলে কেম কে বলা হবে ফাইনাইট ভার্ব। যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। ঠিক আছে, মাথাটা একটু ঠান্ডা করেন। হু হবে ব্যবহার কোনো ঝামেলা নাই, 2 মিনিট লাগে, সর্বোচ্চ 2 মিনিট লাগে। মাথা ঠান্ডা করেন, ঠান্ডা করাটা ইম্পর্টেন্ট। প্লিজ একটু খেয়াল করেন, মনোযোগটা দেন। আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম। কেম বলছি তার মানে এটা ফার্স্ট টেন্স, তাহলে কেম দ্বারা টেন্স না যাচ্ছে, এজন্য কেম কে আমরা বলি ফাইনাইট ভার্ব। ধরেন যদি বলা হয় হি গোস হোম, সে বাড়ি যাচ্ছে। হি গোস হোম, সে বাড়ি যাচ্ছে। গোস কে আমরা বলি ফাইনাইট ভার্ব। কেন? কারণ গোস দ্বারা টেন্স না যাচ্ছে। সো যেই ভার্বটা দ্বারা আমরা টেন্স চিনতে পারি সেই ভার্বটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। প্লিজ খেয়াল করেন, যে ভার্বটা দ্বারা আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি, টেন্স চিনতে পারি, সেই ভার্বটাকে আমরা কি বলি? ফাইনাইট ভার্ব বলি। এখন তুমি হু লিখবা না হোম লিখবা, সেজন্য মনে রাখবা ফাইনাইট ভার্বের ঠিক আগেই সাবজেক্ট আছে কিনা। প্লিজ মনোযোগ দেন, ফাইনাইট ভার্বের ঠিক আগেই সাবজেক্ট আছে কিনা তোমার প্রথম দায়িত্ব। দেখার দায়িত্ব হচ্ছে প্রথম ফাইনাইট ভার্বের ঠিক আগেই সাবজেক্ট আছে কিনা। যদি ফাইনাইট ভার্বের ঠিক আগেই সাবজেক্ট থাকে তাহলে তুমি তোমার যে গ্যাপ থাকবে সেই গ্যাপের মধ্যে লিখবা হোম। ভালো করে বুঝেন কিন্তু, যদি ফাইনাইট ভার্বের ঠিক আগে সাবজেক্ট থাকে তাহলে তুমি ব্র্যাকেটের মধ্যে গ্যাপের মধ্যে যেটা আসবে সেটার মধ্যে তুমি লিখবা হোম। আর যদি তোমার ফাইনাইট ভার্বের ঠিক আগেই সাবজেক্ট না থাকে তাহলে তুমি এখানে লিখবা হু। এইটাই, আর কোনো কথা না। এটাই এত সময় অধৈর্য লাগে, যদি সময় কমে ক্লাস সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ম্যানেজমেন্টের কাছে বলেন, আমি তো আর ম্যানেজমেন্ট না, মালিক না, তাদেরকে বলতে পারেন। বাট সাধারণত আমরা তো 2 ঘন্টা ক্লাস নিতে অভ্যস্ত, তো এই জন্য আর যাই হোক আমি জানি না, এগুলো তো আমি কমেন্ট করতে পারবো না, এটা একটু ওনাদের সাথে কথা বলেন। বাট আমার 10 মিনিট লাগবে, আমি আপনাদেরকে বলেছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না করলে অসুবিধা নেই। অনলাইন তো আমি তো দেখবো না, সো করলে করেন, না করলে নাই, নো প্রবলেম। আচ্ছা ফাইনাইট ভার্ব দেখেন প্লিজ, ফাইনাইট ভার্ব এর ঠিক আগে যদি সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্বের ঠিক আগে যদি সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্বের ঠিক আগে যদি সাবজেক্ট থাকে তাহলে তুমি হোম লিখবা। ফাইনাইট ভার্বের ঠিক আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে তুমি হু লিখবা। এক্সাম্পল দিব তো? আরে বাবা এরকম অধৈর্য হয় কেন? এক্সাম্পল না দিয়ে চলে যাবো নাকি? আমি রুল বলছি, এক্সাম্পল বলবো না, আগে রুলটা ক্লিয়ার হয়। ফাইনাইট ভার্বের ঠিক আগে সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্বের ঠিক আগে সাবজেক্ট থাকলে হোম, ফাইনাইট ভার্বের ঠিক আগে সাবজেক্ট না থাকলে হু। উদাহরণ দিচ্ছি, আই নো হিম হু or whom she wants. I know him who or whom she wants. আগে বলেন এখানে ফাইনাইট ভার্ব কোনটা? দুইটা আছে ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নো আর একটা হচ্ছে ওয়ান্ট। দুইটা আছে ফাইনাইট ভার্ব, খেয়াল করেন, দুইটা আছে ফাইনাইট ভার্ব, একটা নো আর একটা ওয়ান্ট। প্রথম ফাইনাইট ভার্ব নিয়ে আমাদের ঝামেলা না, আমাদের ঝামেলা হচ্ছে হু আর হোমের পরেরটা নিয়ে। হু এবং হোমের পরে যেটা থাকবে সেটা নিয়ে। তো হু হোমের পরে কি আছে? ওয়ান্টস আছে। তো ওয়ান্টস এর ঠিক আগে সাবজেক্ট আছে কিনা? শি ওয়ান্টস। ওয়ান্টস এর সাবজেক্ট ঠিক আগে আছে কিনা? ওয়ান্টস এর আগে যদি সাবজেক্ট থাকে, ফাইনাইট ভার্বের আগে যদি সাবজেক্ট থাকে তাহলে হোম লিখতে হয়। তাহলে এখানে হোম নিব, হু না। বুঝছেন না? বুঝেন না? আচ্ছা আরেকটা যদি লিখি, ধরেন আই নো হিম who or whom tells a lie. I know him who or whom tells a lie. আমি তাকে চিনি যে মিথ্যা কথা বলে। এখন দেখেন এখানে ফাইনাইট কোনটা? tells। tells দ্বারা টেন্স চেঞ্জ হয়, tells ফাইনাইট ভার্ব। ভালো করে মনোযোগ দেন, tells এখানে ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বের ঠিক আগে তুমি দেখো তো সাবজেক্ট আছে নাকি।
টেলস এর ঠিক ইমিডিয়েট আগে দেখো সাবজেক্ট আছে নাকি নাই, টেলস এর ঠিক আগে সাবজেক্ট নাই, এই ক্ষেত্রে লিখতে হবে হু, হোম না। বলেন এখন বুঝছেন কিনা, বলেন এটা বুঝছেন কিনা বলেন। আমি আবার বলছি দেখেন এখানে দেখেন ওয়ার্ডস ফাইনিট ভার্ব ঠিক তার আগে সাবজেক্ট আছে, হোম লিখছি। ফাইনিট ভার্বের ঠিক আগে সাবজেক্ট থাকলে হোম, ফাইনিট ভার্বের ঠিক আগে সাবজেক্ট না থাকলে হু, ফাইনিট ভার্বের ঠিক আগে সাবজেক্ট না থাকলে হু। বুঝছেন কিনা? আচ্ছা আরেকবার বলতে বলেছেন, আরেকবার বলছি। সাবজেক্ট যদি ফাইনিট ভার্বের আগে যদি সাবজেক্ট থাকে তাহলে হোম লিখবেন, ফাইনিট ভার্বের ঠিক আগে যদি সাবজেক্ট না থাকে তাহলে হু লিখবেন। ফাইনিট ভার্বের ঠিক ইমিডিয়েট আগে হতে হবে, ইমিডিয়েট আগে না হলে হবে না। আচ্ছা একটা কঠিন বাক্য লিখি, ধরেন আমি যদি এভাবে লিখি আই নো হিম, এই বাক্যটা একটু বোঝার চেষ্টা করেন, এটা খুব কঠিন। এই যে বাক্যটা এখন লিখবো এটা খুব কঠিন, এটা একটু দেখেন। আই নো হিম হু অথবা হোম ইউ থিংক ক্যান ডু ইট। এটা কিন্তু খুব কঠিন, একটু বলেন তো আমাকে দেখি এখানে হু হবে নাকি হোম হবে, সবাই একটু বলেন তো দেখি। এই বাক্যটা একটু দেখেন, আই নো হিম হু অর হোম ইউ থিংক ক্যান ডু ইট, এই সেন্টেন্সে হু লিখবেন নাকি হোম লিখবেন? এটা কই, এটা সলভ করতে হবে আমাকে। আমাকে এটা সলভ করতে হবে। এটা তো পড়াই ফেলবো না, ওইগুলো আজকে দিতে হবে। ম্যাক্সিমাম হু লিখছেন, হোম লিখছেন অনেকে, ও সরি ম্যাক্সিমাম হোম লিখছেন। আচ্ছা এখানে ফাইনিট গুলো দেখেন, ফাইনিট গুলো আগে দেখেন। এখানে প্রথমত ফাইনিট হচ্ছে থিংক। মনোযোগ দেন, এটা কিন্তু বারবার বলতে পারবো না, সময় একেবারেই নাই। এখন আরো প্রোনাউন আছে। প্রথমত ফাইনিট হচ্ছে থিংক এখানে হু আর হোমের পরে। দ্বিতীয়ত ফাইনিট আছে ক্যান ডু। দেখেন ভালো করে, একটা ফাইনিট আছে থিংক, আরেকটা ফাইনিট আছে ক্যান ডু। দুইটা ফাইনিট কিন্তু এখানে, কিন্তু একটা না দুইটা। এখন এই থিংকের সাবজেক্টে না তুমি ইউ পাইছো, থিংকের সাবজেক্টে না কাছাকাছি আছে ইউ, থিংকের সাবজেক্ট একদম কাছে মিডিয়েট আছে ইউ, কিন্তু ক্যান ডু এর তো কাছাকাছি এখানে সাবজেক্ট নাই। ইন দিস কেস তোমাকে হোম দিতে হবে, হোম না। গট ইট? যতগুলো ফাইনিট থাকবে সবগুলো এটার পরে, হু হোমের পরে যতগুলো ফাইনিট থাকবে সবগুলো খেয়াল করতে হবে আগে ইমিডিয়েট আগে সাবজেক্ট আছে কিনা, থাকলে কি লিখতে হবে, না থাকলে কি লিখতে হবে, এটা বুঝে করতে হবে। সেটা শেষটা বুঝছেন কিনা? অনেকগুলো ফাইনিট ভার্ব থাকলে কোনটা নিয়ে কাজ করব সবগুলো দেখতে হবে। দেখেন এখানে দুইটা আছে, একটা হচ্ছে থিংক, থিংকের আগে সাবজেক্ট আছে, ক্যান ডু আরেকটা আছে, সেটা কাছাকাছি সাবজেক্ট ছিল না, আমরা ভুলে গেছি। যদি আরেকটা থাকতো সেটাও আমরা বিবেচনা করতাম। There is the man who whom they say on fries explain. আপনি দেখেন এখানে কয়টা ফাইনিট আছে। they say ফাইন সাবজেক্ট আছে কাছাকাছি, on এর সাবজেক্ট পাশাপাশি নাই, who লিখতে হবে। আর এটার আরো ভালো ব্যাখ্যার জন্য অক্সফোর্ড ডিকশনারি দেখবেন। হু এবং হোমের ব্যবহার আরো ভালো করে যদি জানতে চান, অক্সফোর্ড ডিকশনারিতে আমি এখন যা যা বলেছি সবগুলোই হুবহু আছে, সেখানে দেখতে পারেন। আমরা পরের প্রসঙ্গে যেতে চাই, সময় একেবারেই নেই। প্রশ্ন কিভাবে আসবে? প্রশ্ন ওই যে গ্যাপ দিয়ে আমরা যেখানে হু বা হোম লিখেছিলাম সেখানে গ্যাপ দিয়ে প্রশ্ন হতে পারে, অপশন এ হু, অপশন বি হোম ইত্যাদি, এইভাবে প্রশ্ন হতে পারে। আচ্ছা পরের কথায় আসি। পরের আরেকটা প্রনাউন হচ্ছে ইনডিফিনিট। এগুলো ছোট ছোট প্রনাউন আছে, বেশি সময় লাগবে না। ইনডিফিনিট প্রনাউন, ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। যে প্রনাউন দ্বারা আমরা কোনো কিছুকে অনির্দিষ্ট করে প্রকাশ করি, সেই প্রনাউন গুলোকে আমরা বলি ইনডিফিনিট প্রনাউন।
যে প্রোনাউনগুলোকে আমরা অনির্দিষ্ট করে প্রকাশ করি সেগুলোকে আমরা বলি ইনডিফিনিট, ডেফিনিট না, যেগুলো অনির্দিষ্ট। তাহলে কি শেষ পানির ভাব ধরতে হবে স্যার? ইয়েস, শেষ পানির ভাব ধরতে হবে। হ্যাঁ, আচ্ছা, ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে অনির্দিষ্ট, যে প্রোনাউন দ্বারা আমরা নির্দিষ্ট করতে পারি না, অনির্দিষ্ট করে প্রকাশ করি কোনো কিছুকে, সেগুলোকে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলি। যেমন এখানে সাম হতে পারে, সেভারাল হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। তবে আপনাদের পরীক্ষায় ওয়ান দিয়ে প্রশ্ন হয়েছে। ওয়ান শব্দটা খুব গুরুত্বপূর্ণ ইনডিফিনিট প্রোনাউন, মনোযোগ দেন। ওয়ান শব্দটা একটা গুরুত্বপূর্ণ ইনডিফিনিট প্রোনাউন। ওয়ান গুরুত্বপূর্ণ ইনডিফিনিট প্রোনাউন। যেটা মনে রাখবেন সেটা হচ্ছে ওয়ানের প্রোনাউন হিসেবেও আমাকে ওয়ান ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি আমি এরকম একটা বাক্য বলি, দ্য ম্যান ইজ নোন ফর হিজ honesty. The man is known for his honesty. এটা দেখেন, the man is known for his honesty, এখানে his মানে the man is known for his honesty, his মানে কে, his মানে হচ্ছে the man, লোকটি তার সততার জন্য পরিচিত অথবা লোকটি তার সততার জন্য জনপ্রিয়। The man is known for his honesty, লোকটি তার সততার জন্য সে জনপ্রিয়। ওকে, তাহলে এখানে আমরা হিজ নিয়েছি বা হার নিয়েছি। আপনাদের সমস্যা হচ্ছে একই প্রশ্ন বারবার করেন, এগুলো তো বারবার বলা হয়েছে। আপনাদের ভালো হয় যদি কোনোটা না বুঝেন এই ভিডিওগুলো আরো দুই একবার যদি দেখেন সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা হিজ ব্যবহার করেছি দ্য ম্যানের প্রোনাউন হিসেবে। এখন এখানে দ্য ম্যানের জায়গায় যদি ওয়ান হতো, মনে করেন ওয়ান শুড রেসপেক্ট হিজ অথবা ওয়ান্স ফাদার। খেয়াল করেন, ওয়ান শুড রেসপেক্ট হিজ অর ওয়ান্স ফাদার, এই যে সাবজেক্টটা ওয়ান, এটার প্রোনাউন হিসেবেও আপনাকে ওয়ান্স নিতে হবে, হিজ নিতে পারবেন না, ওয়ান্স নিতে হবে। এটা মনে রাখবেন, আপনাদের নিয়োগ পরীক্ষায় এটা থেকে প্রশ্ন হয়েছে। সো ওয়ান শব্দটা, আচ্ছা কি বুঝালাম? ইনডিফিনিট প্রোনাউন মানে অনির্দিষ্ট প্রোনাউন, যে প্রোনাউন দ্বারা কোনো কিছুকে অনির্দিষ্ট করে প্রকাশ করে সেই প্রোনাউন গুলোকে আবুল কাসেম আবরার ফানির ভার্ব চেনা তো কঠিন না, কোনো কঠিন নাই, ভার্বের ক্লাসিফিকেশনের ক্লাসে জেনে যাবেন। আর সহজভাবে আপনি টেন্স চিনেন কিনা, আবরার টেন্স চিনেন কিনা, টেন্স যে ভার্ব দ্বারা আপনি টেন্স চিনেন ওইটাই ফানির ভার্ব, জটিলতা কিচ্ছু নাই। যেমন এখানে দেখেন আবরার, আপনি এটার দিকে তাকান, ইজ নোন ফর হিজ অনেস্টি, আপনি এটা কোন টেন্স? ইজ নোন, প্রেজেন্ট টেন্স। কি দেখে বুঝলেন ইজ নোন? তাহলে ইজ নোন ফানিট। One should respect one or his father, এটা দেখেন কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। কি দেখে বুঝলেন? হিজ শুড রেসপেক্ট দিয়ে। সো যে ভার্ব দিয়ে টেন্স চিনবেন সেটাই ফানিট ভার্ব। সো এটা দিয়ে আমার মনে হয় আরেকটা প্রশ্ন করছে, আমি সব প্রশ্ন এখন নিতে পারছি না, এটা ডিটারমিনারের ক্লাসের আলোচনা, এটা এখনকার আলোচনা না। আচ্ছা, তাহলে ইনডিফিনিট প্রোনাউন মানে অনির্দিষ্ট, আর অনির্দিষ্টের ক্ষেত্রে ওয়ান যদি সাবজেক্ট হয় তাহলে তার প্রোনাউন হিসেবে ওয়ান্স ব্যবহার করতে হবে। বাকি প্রোনাউন গুলো জাস্ট আপনাদেরকে আইডেন্টিফিকেশন হিসেবে পরীক্ষা আসতে পারে, জাস্ট মুখস্থ করতে হবে শব্দগুলো, সেগুলো আমি লিখে দিচ্ছি। যেমন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, যেমন রিফ্লেক্সিভ। এখন রিফ্লেক্সিভ কারা? সেলফ যুক্ত যেগুলো আছে এগুলো জাস্ট মাথায় রাখবেন। সেলফ যুক্ত যে শব্দগুলো আছে, সেগুলো রিফ্লেক্সিভ। যেমন মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, yourselves, ourselves, themselves, এই টাইপের সেলফ যুক্ত যেগুলো আছে সেগুলোকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। এছাড়া ইন্টারোগেটিভ প্রোনাউন তো আমরা অলরেডি আলোচনা করলাম, ইনডেফিনিটও বললাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন রয়েছে। ডেমনস্ট্রেটিভ কারা? যেগুলো নির্দেশ করে, যেমন দিস, যেমন দ্যাট, যেমন দোজ, যেমন দিস, এই শব্দগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রয়েছে কোনগুলো? ইচ, আইদার, নাইদার। ইচ, আইদার, নাইদার এটা আপনাদের প্রাইমারি পরীক্ষায় যেমন গুরুত্বপূর্ণ, বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ। 38তম বিসিএস এর প্রশ্ন হয়েছে, নিচের কোনটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? মুখস্থ করবেন, ইচ, আইদার, নাইদার। ইচ, আইদার, নাইদার এগুলো মুখস্থ করে নেবেন। and reciprocal,
রিসিপ্রোকাল দুইটা, একটা হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান আদার। ওকে, এইটুকু মোটামুটি আমার আলাপ। এখন আমি ওই যে আপনাদের যে শীটের যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখাবো। এখন কথা হচ্ছে আপনাদের সবার কাছে কি শীট আছে? এই মুহূর্তে আমার সামনে যতজন আছেন সবাই আমাকে একটু বলেন তো, অথবা ম্যাক্সিমামের কাছে আছে? সবার কাছে না, ম্যাক্সিমামের কাছে আছে। আচ্ছা, তাহলে আপনারা পেজ নাম্বার কত আজকে? পেজ নাম্বার 14, আজকে শীটের পেজ নাম্বার 14 এ আসেন। শীট নাম্বার, পেজ নাম্বার 14, শীট নাম্বার কত? 1 বা 2? ও, শীট 1 থেকে 15 সপ্তাহ একসাথে। আচ্ছা, শীটের পেজ নাম্বার 14 টা ওপেন করেন যাদের কাছে শীট আছে তারা। আচ্ছা, সেখানে যাওয়ার আগে আমি আরেকটা কথা বলি। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন এর যে বিষয়টা, কাউন্ট এবং আনকাউন্ট, কাউন্ট এবং আনকাউন্টের যে বিষয়টা সেটা এখানে সংক্ষেপে কিছু আলাপ এসেছে, বাট কাউন্ট এবং আনকাউন্টেবল নাউনের একেবারে জিস্ট আরো ভালো করে আলোচনা আসবে রাইট ফর্ম অফ ভার্ব যখন পড়বেন, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ যখন পড়বেন। এখন এখানে শীটে আপনাদের যেহেতু নাউনের আলোচনা, সেহেতু নাউনকে কাউন্টেবিলিটির ভিত্তিতে, গণনা করার ভিত্তিতে নাউন দুই প্রকার, একটা কাউন্টেবল নাউন আর একটা আনকাউন্টেবল নাউন। সো দ্যাটস ওয়াই এখানে কাউন্টেবল আনকাউন্টেবল কিছু পোরশন এসেছে, বাট কাউন্টেবল এবং আনকাউন্টেবিলিটির মূল পোরশনটা আপনারা রাইট ফর্ম অফ ভার্ব অথবা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের ক্লাসে পাবেন। তথাপিও এখানে যেগুলো আছে সেগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। কাউন্টেবল মানে যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল মানে যেটা গণনা করা যায় না। এটা খুব সহজ কথা। এখানে কিছু জিনিস একটু মুখস্থ করে নেবেন, কারণ কিছু জিনিস আমরা নিজেরা একটু ভুল করি কাউন্টেবল এবং আনকাউন্টেবল ক্ষেত্রে। পেজ নাম্বার 10 যাদের কাছে শীটটা আছে তারা পেজ নাম্বার 10, রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইচ আদার। একজন ফেসবুক ইউজার তিনি প্রশ্ন করেছেন ইচ কি রিসিপ্রোকাল আর ডিস্ট্রিবিউটিভ? শুধু ইচ শব্দটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, বাট ইচ আদার যদি বলেন তাহলে সেটা হচ্ছে রিসিপ্রোকাল। যাদের কাছে শীট আছে পেজ নাম্বার 10 এ কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর লিস্ট আছে, এটা মুখস্থ করতে হবে। পেজ নাম্বার 10 এ কাউন্টেবল আনকাউন্টেবল এর যে লিস্ট আছে সেটা মুখস্থ করতে হবে। ওয়েদার আনকাউন্টেবল, ক্লাইমেট কাউন্টেবল, লাফটার আনকাউন্টেবল, লাফ কাউন্টেবল, এভাবে যে লিস্ট আছে এটা মুখস্থ করবে। এখন আমরা যেটা ক্লাস টেস্ট সেখানে একটু আসছি। 1 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছেন, আমি তো বোর্ডে সব লিখতে পারবো না, এত সময় কি আছে? আচ্ছা, যাদের কাছে শীট আছে তাদেরকে বলে দিচ্ছি। দেখেন, নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন? নিচে লিখবেন হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। যাদের কাছে শীট আছে তারা নিচে লিখেন নিচের কোনটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আমরা একটু আলাপ করি। আচ্ছা, পেন, কলম গণনা যায় না? যায় না? কাউন্ট করা যায় না? যায় না? স্লাইড দেখান। স্লাইড তো আপনাদের জন্য, ওটা আপনারা পেয়ে যাবেন পরে। স্লাইড দেখানোর কিছু নাই। স্লাইডে যা ছিল আপনাদেরকে যা যা বলেছি সেগুলোই স্লাইডে আরো আরো বড় করে যাচ্ছে। সো স্লাইডে আসলে দেখানোর কিছু নেই। ওকে, অনেকেই লিখছেন ফুড। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, সবাই ফুড লিখেছে। সো আপনারা তো ভালো, অনেক পারেন। Following is uncountable noun, food. Food can't be counted. আচ্ছা, যাদের কাছে শীট নাই তারা মুখস্থ করে নেন খাবার, আনকাউন্টেবল নাউন। উইথ 2 নাম্বার বিউটিফুল শব্দটা, বিউটিফুল শব্দটার নাউন ফর্ম জানতে চাওয়া হয়েছে। বিউটিফুল শব্দটার নাউন ফর্ম জানতে চাওয়া হয়েছে। বিউটিফুল মনে রাখবেন, যে ওয়ার্ডের শেষে ফুল থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যে সকল ওয়ার্ডের শেষে ফুল থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন বিউটিফুল, হোপফুল, ডিলাইটফুল, মার্সিফুল, এই টাইপের যে শব্দগুলো আছে সেগুলো কে আমরা সবসময় অ্যাডজেক্টিভ বলি। সো বিউটিফুল এর নাউন ফর্ম হচ্ছে বিউটি। ওকে, পরের প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? একেবারে সহজ প্রশ্ন, সোজা প্রশ্ন। 3 নাম্বার, গার্ল কি নাউন? প্রশ্ন হয়েছে গার্ল কি নাউন, নিশ্চয় জানেন। লিখেন কি নাউন? কমন, যেটা অলরেডি অনেকক্ষণ আলোচনা করলাম, এটা সবাই পারে, সমস্যা নাই। পরেরটা 4 নাম্বার,
কি হবে? A scenery is not the only thing that tourists want to see. আচ্ছা এটা তো ভুল করবেন 4 নাম্বার মোটামুটি সবাই দেখি 4 এর উত্তরটা লিখেন তো 4 এর it is not dash is not the only thing that tourists want to see. আমি একটু দেখি 4 এর উত্তর কি লিখেন আপনারা। চারের উত্তর চাচ্ছি 4 4 4 দ্রুত করেন। 4 এর উত্তর ডি। ওকে সিনারি সবাই কি একই লিখছেন? কেউ এরও লিখছে ম্যাক্সিমাম ডি। 4 এর উত্তর হবে ডি সিনারি, শুধু সিনারি লিখবেন। সিনারি is not the only thing that tourists want to see. 5 নাম্বার in order to improve farming methods we need আমাদের কি প্রয়োজন? মেশিনারি। আচ্ছা মেশিন এগুলার ভালো জানার জন্য আপনারা কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের লিস্টটা মুখস্থ করে নেবেন। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের যে লিস্টটা আছে সেটা মুখস্থ করে নেবেন, এখানে দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি আমাদের শীটে দাঁড়ান একটু কাউন্টেবল এবং আনকাউন্টেবলের যে লিস্টটা আছে এই লিস্টটা মুখস্থ করে নেবেন। এই লিস্টটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে আবার পড়াবো, সো এটার সাথে আপনারা আশা করি পেরে যাবেন। 5 নম্বরে বলেন মেশিনারি কোনটা হবে? মেশিন কাউন্টেবল না মেশিনারি কাউন্টেবল? কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল? আচ্ছা আরেকটা কথা এখানে একটু বলি আমি, সেটা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার যে শীট কনফিডেন্সের আছে শীটটা আপনাদের জন্য অবশ্যই খুবই ইফেক্টিভ এবং ইম্পর্টেন্ট। আপনাদের উচিত শীটটা ভালো করে সবাই কালেক্ট করে নেওয়া উচিত এবং শীট থেকে মোটামুটি আপনাদের প্রশ্ন হবে। বাকি যে শব্দগুলো আছে বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা আলোচনা করে ফেলেছি। আচ্ছা আগে প্রশ্নটা শেষ করে দিই। 5 নম্বরের উত্তর হচ্ছে কি হবে? মেশিনারি মেশিনারি। মেশিন শব্দটা কাউন্টেবল, মেশিনারি আনকাউন্টেবল, সো মেশিনারি হওয়ার সুযোগ নেই, উত্তর হবে মেশিনারি। বি নাম্বার মেশিনারি। 6 নম্বর সহজ প্রশ্ন, I spent some time with the patient। এবং 7 নম্বর my uncle has 3 sons all of whom। 7 এর উত্তর 4 all of whom নেবেন। 8 এর উত্তর who what which এগুলো কোন প্রোনাউন অলরেডি আলোচনা করেছি, রিলেটিভ। Whichever of the three sisters you choose to marry, you will have a good wife. Identify the correct partial speech of the underlined word. Whichever কারো পরিবর্তে ব্যবহৃত হয়েছে, নাউনের পরিবর্তে, so whichever একটা pronoun, whichever শব্দটা pronoun, and finally noun of the word accept is। accept শব্দটা noun form কি? acceptance। আবার বলছি শেষবারের মতো আপনাদেরকে কনফিডেন্সের যে শীটটা আপনাদের শিক্ষক নিয়োগ পরীক্ষার যে শীটটা সেই শীটটা আপনাদের জন্য খুবই ইফেক্টিভ এবং খুবই ভালো মানের এবং উন্নত মানের শীট। এটা আপনারা অবশ্যই কালেক্ট করবেন এবং সেটা অনুসারে করবেন। আর বইয়ের ব্যাপারে আসলে শীট পড়ার পাশাপাশি আমার মনে হয় জব সলিউশন যেগুলো আছে অথবা আপনাদের আগের নিয়োগ পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো যদি আপনারা সলভ করেন তাহলে আমার মনে হয় আপনারা মোটামুটি ভালো করবেন। সো দ্যাটস অল, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। 7 বুঝাই দেন, 8 বুঝাই দেন, এখন বললে হবে। আল্লাহ হাফেজ। সব এখনো প্রশ্ন করে স্যার আমার ক্লাস তো শেষ, এখন 4 বুঝিয়ে দেন 5 বুঝিয়ে দেন বললে হবে? আচ্ছা বুঝিয়ে দেবো, আগামী ক্লাসে 7 6 এগুলো আবার বুঝিয়ে দেবো। জান আল্লাহ হাফেজ। এখন আল্লাহ হাফেজ। 4 নম্বর কি? আচ্ছা নেক্সট ক্লাসে এগুলো আবার বলে দেবো। আল্লাহ হাফেজ।
4 নাম্বার 5 নাম্বার নেক্সট ক্লাসে আবার বলবো। আল্লাহ হাফেজ।